বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসে লুসেন্টের জিকের এমসিকিউ আকারে কিছু প্রশ্নের সমাধান দেখব। তো ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ এখানে প্রায় 200টা বেশি আমরা এমসিকিউ রেখেছি। তো প্রশ্নগুলো তোমরা দেখো এবং সলভ করার চেষ্টা করো। আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের জন্য এটা কিন্তু মোস্ট হেল্পফুল হতে চলেছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, আর্য সমাজ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1875 সালে মুম্বাই। এবার পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আর্য সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছেন, উত্তর করে আসবে স্বামী দয়ানন্দ সরস্বতী, রাইট। পরের প্রশ্ন দেখো, প্রাচীনতম বেদ কোনটা? যেটা আমরা জানি ঋগ্বেদ। ঋগ্বেদ, রাইট। এটা হচ্ছে তোমার সব থেকে প্রাচীনতম বেদ। ঋক, সাম, যজুর, অথর্ব এই 4টে বেদ হয়, তার মধ্যে ঋগ্বেদ প্রথম বেদ, রাইট। আবার বেদের কিন্তু যদি প্রশ্ন হয় কটা ভাগ, তখন উত্তর করবে 4টে ভাগ। কি কি? একটা হচ্ছে ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সংহিতা। ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এবং সংহিতা, রাইট। এগুলো একটু মনে রেখো। আর বেদকে কিন্তু শ্রুতি বলা হতো, কারণ বেদরা শুনে শুনে মনে রাখতে পারতো, রাইট। নেক্সট কোশ্চেনটা দেখো, শিক্ষা দিবস কবে পালিত হয়? এটা উত্তর হবে 11ই নভেম্বর। এবার অনেক সময় প্রশ্ন হয় যে এই শিক্ষা দিবস এটা কারকে আমরা স্মরণ রাখার জন্য করে থাকি? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। সম্ভবত নেক্সট প্রশ্নটা দেখো ওটাই রয়েছে, যে কার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষা দিবস পালন করি। এই দেখো মৌলানা আবুল কালাম আজাদ, ইনি কিন্তু আমাদের ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন, রাইট। দেখো পরের প্রশ্নটা বলছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র এটা কোথায় অবস্থিত? এটার উত্তর হবে ট্রাম্বেতে, যেটা হচ্ছে মুম্বাই, রাইট। তোমরা অনেক সময় এটা অপশনে মহারাষ্ট্রও পেতে পারো, কারণ এটা আমি কোনো একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেখানে মহারাষ্ট্র পেয়েছিলাম। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা অনেক সময় BARC ইংলিশে কিন্তু দেওয়া থাকে। বি ফর ভাবা, এ ফর অ্যাটমিক, আর ফর রিসার্চ, সি ফর সেন্টার। এটা মনে রেখো। কোশ্চেন নাম্বার 31 দেখো, 1928 সালে বরদৌলি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো এই 1928 সাল এই সত্যাগ্রহটা যেটা হয়েছিল, এটার নাম হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ, রাইট। এটা সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে, এই যে বরদৌলি আন্দোলন, এই আন্দোলনটা ছিল একটা ভূমি রাজস্ব কর প্রতিবাদ রিলেটেড, রাইট। এখানে সর্দার যে বল্লভভাই প্যাটেল, এনার এই উপাধিটা এটা হচ্ছে সর্দার। ওনার অ্যাকচুয়াল নাম যদি আমরা বলি সেটা হবে বল্লভভাই প্যাটেল। এবার প্রশ্ন হয় অনেক সময় যে বল্লভভাই প্যাটেলকে এই সর্দার উপাধিটা কখন দেওয়া হয়, তখন উত্তর করবে 1928 সালে বরদৌলি আন্দোলনের পরেই কিন্তু তিনি এই উপাধিটা পান। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সর্দার উপাধি বল্লভভাই প্যাটেলকে কে দিয়েছেন, উত্তর করে আসবে মহাত্মা গান্ধী, রাইট। দেখো নেক্সট প্রশ্ন কি দেওয়া হয়েছে, খালসা পন্থ এটা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিং। তাহলে খালসা পন্থ এটা কে প্রতিষ্ঠা করেন? উত্তর করবে গুরু গোবিন্দ সিং। এর পাশাপাশি কিছু এই ওরিয়েন্টেড তোমরা নোটস করে নিতে পারো, এগুলো এক্সামে বারবার দেয়। দেখো জাহাঙ্গীর, যিনি কিন্তু পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছেন, পরীক্ষার প্রশ্ন দেয় যে গুরু অর্জুনকে কে হত্যা করেছে, তখন উত্তর করে আসবে জাহাঙ্গীর। এবার এটা মনে রাখবে কি করে, এগুলো তো অনেক সময় গুলিয়ে যায়। দেখো অর্জুন যখন তুমি লিখছো, সেখানে অ বর্গের জয় রেপ, রস্যু দন্তন মূর্ধন্য, তাই তো। এবার দেখো অর্জুনের বর্গের জ আর জাহাঙ্গীরের বর্গের জ, তাহলে যখন জাহাঙ্গীর পাবে তুমি এইভাবে মনে রাখতে পারো অর্জুন উত্তর করবে, রাইট। আরেকটা মনে রাখো যে জাহাঙ্গীর ষষ্ঠ শিখ গুরু হরি কিষানকে কিন্তু হত্যা করেছেন। তাহলে জাহাঙ্গীর হরি কিষানকে হত্যা করেছেন এবং গুরু অর্জুনকেও হত্যা করেছেন। আমাদের পরীক্ষায় গুরু অর্জুন এটা কিন্তু খুব দেওয়া হয়, রাইট। দেখো পাশাপাশি মনে রাখবে ঔরঙ্গজেব, যিনি কিন্তু নবম শিখ গুরু ছিলেন, তাকে এই ঔরঙ্গজেব নবম শিখ গুরু যেটা হচ্ছে তেগ বাহাদুর, তাকে হত্যা করেন। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় আমাদের গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছেন বা প্রাণদণ্ড দিয়েছেন, তার উত্তর হবে ঔরঙ্গজেব। আর তেগ বাহাদুর হচ্ছেন কিন্তু নবম শিখ গুরু, রাইট। নেক্সট প্রশ্নটা দেখো, মুঘল রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর করবে বাবর, রাইট। আমরা মনে রেখেছি কিভাবে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, সেই ছোট্ট থেকে মনে থাকে, তাই তো। তাহলে ব দিয়ে বাবা মানে বাবর, তারপর তোমার বাবার হইল দ্যাট মিনস অপর হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব, রাইট। এইভাবে আমরা এটাকে মনে রাখবো। এবার দেখো এখান থেকে না কিছু প্রশ্ন দেওয়া হয় যে কোন দুজন মুঘল সম্রাট যারা নিজেদের আত্মজীবনী লিখেছেন, উত্তর করবে বাবর এবং মনে রাখো জাহাঙ্গীর, রাইট। বাবর এবং জাহাঙ্গীর, তুজুকি বাবরি তুজুকি জাহাঙ্গীরি, এই দুটো আত্মজীবনী, রাইট। বাবরের আসল নাম কি? মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, রাইট। দেখো পরের প্রশ্ন,
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? উত্তর হবে কিরণ বেদি। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার দেয় পরীক্ষাতে। কত্থক এটা কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? দেখো, অল ওভার ইন্ডিয়াতে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তার মধ্যে এই কত্থক এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতনাট্যম এটা কোথাকার, তখন তুমি বলবে তামিলনাড়ু। যদি বলে যে কেরালার যেরকম দুটো আছে, একটা হচ্ছে কোথাকুলি আর একটা হচ্ছে তোমার মোহিনীআট্টম। আসামের যেমন ওই সত্যিয়া, রাইট? এগুলো একটু মনে রেখো। দেখো, টিপু সুলতানের রাজধানী কি ছিল? এটা উত্তর হবে শ্রীরঙ্গপট্টনম বা শ্রীরঙ্গপাটনা। এটা টিপু সুলতান, রাইট? চায়নাম্যান শব্দটা কোন খেলায় ব্যবহৃত হয়? এটার উত্তর হবে ক্রিকেট। এগুলো পরীক্ষাতে খুব দেয়, রাইট? যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে টি কথাটা কোন খেলায় যুক্ত, তখন করবে গল্ফ, রাইট? দেখো, সবচেয়ে কঠিন পদার্থ কোনটা? যেটা হচ্ছে হীরা। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। বিসমিল্লাহ খান কোন যন্ত্রের সাথে সম্পর্কিত? সানাই। এটা মনে রাখতে হবে কি করে? দেখো, সানাই বাজিয়ে বাজিয়ে মুখে কি উঠে গেছে? বিষ উঠে গেছে। তাহলে বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত। এগুলো এই ওরিয়েন্টেড, কারণ এগুলো পরীক্ষাতে বারবার আসছে। এবার তুমি যদি বলো যে আমি মনে রাখবো কি করে, আমি আমার মতন ট্রিক্সটা বললাম। আমি যেমন মনে করি এইভাবে যে সানাই বাজাতে বাজাতে মুখে বিষ উঠে গেছে, তাহলে বিসমিল্লাহ খান যেমন সানাই। যেমন অন্ধ্রপ্রদেশের পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, তাই না? এটা কি করে মনে রেখেছি জানো? দেখো, অন্ধ্রপ্রদেশ, তাহলে আমি এটাকে অন্ধ যদি হিসেবে ধরতাম, তাহলে পাপ করেছে তাই অন্ধ হয়ে গেছে, তাহলে পাপিকোন্ডা এটা অন্ধ্রপ্রদেশ। তো আমাদের জিকে গুলো এইভাবে যদি কিছুটাও মনে রাখতে পারি, যেগুলো আমাদের পরীক্ষার সময় ইজিলি মনে পড়ে যায় অনেক সময়, রাইট? দেখো, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন। অস্কার এটা তোমার আমেরিকা একাডেমির একটা পুরস্কার, যেটা ফিল্ম জগতের সর্বোচ্চ পুরস্কার, রাইট? তো এটা মনে রাখো। এইডস এর পূর্ণ বিস্তার কি হবে, অর্থাৎ এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ারেড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, রাইট? যেটা তোমার এইচআইভি ভাইরাস। এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোন জেনারেল জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? মনে রাখবে, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা হয়েছিল, এটা ডাক্তার সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল রায়চৌধুরী, এদের দুজনকে গ্রেপ্তার করার প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসর শহরে সেখানে কি হয়? একটা বিরাট জনতা সভা হয়। এবার সেখানে জেনারেল মাইকেল ও ডায়ার, এ দেখো, এরাই তো গুলি চালানোর নির্দেশ দেয়। এরা ওখানে কি করে? গুলি চালানোর নির্দেশ দেয়। এবার ওখানে কি হয়, অতজন যে মানুষজন ছিল সেখানে অনেকে নিহত হন, আহত হন, রাইট? এবার এদের প্রতিবাদটার বদলা নিল কে জানো? যেটা হচ্ছে সর্দার উধাম সিং। সে লন্ডনে যে এদেরকে হত্যা করে এসেছিল। বোঝা গেল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল। মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসর শহরে। এই অমৃতসর যে শহরটা, এর আগে নাম কি ছিল? গুরু রামদাস, রাইট? রামদাস শহর। এই রামদাসটা কার নামে হয়েছিল? গুরু রামদাসের নামেই কিন্তু হয়েছিল। বোঝা গেল? এই ওরিয়েন্টেড যেগুলো বলছি, এগুলো তোমরা একটু নোটস করতে পারো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। পাটনার প্রাচীন নাম কি ছিল? অর্থাৎ পাটনা, রাইট? এটার যে আগে নাম কি ছিল? বলবে পাটলিপুত্র। দিল্লিতে লালকেল্লা কে নির্মাণ করেন? এটার উত্তর কি হবে? দিল্লিতে লালকেল্লাটা নির্মাণ করেন শাহজাহান। নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাতিয়ালা। দেখো, আগা খান কাপ এটা কোন খেলায় যুক্ত? বলবে হকিতে। আগা খান কাপ হকি খেলায় যুক্ত। আমাদের হকির জাদুকর কাকে বলা হয় বলো তো? হকির জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদকে, তাই না? তাকে বলা হয় হকির জাদুকর। বন্দিপুর অভয়ারণ্য, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার দেয়। এই বন্দিপুর অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর করবে কর্ণাটক, রাইট? স্টিম ইঞ্জিন এটা কে আবিষ্কার করেন? এটা করেন জেমস ওয়াট। রেডিও কে আবিষ্কার করেন? রেডিও আবিষ্কার করেন মার্কোনি। ইনি কোথাকার বাসিন্দা? উত্তর করবে ইতালি। ইংরেজি কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষা? অর্থাৎ কোন ভারতীয় রাজ্যের সরকারি ভাষাটা হচ্ছে ইংরেজি? উত্তর হবে নাগাল্যান্ড। পরের স্লটটা দেখো, সরি। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। এবার এখান থেকে না অনেকগুলো প্রশ্ন হয়, কারণ পরীক্ষায় দেখবে এই জাতীয় কংগ্রেস থেকে তুমি প্রশ্ন পাবেই। কিরকম? জাতীয় কংগ্রেস যদি বলে প্রতিষ্ঠাতা কখন হয়? উত্তর করবে 1885। যেখানে সভাপতিত্ব কে করেন? প্রথম সভাপতি, উত্তর হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাইট? প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। ইংরেজ সভাপতি যদি বলতো প্রথম কে? জর্জ হুইল, রাইট? 1896, যেটা 1885, 1886, রাইট? তার পরের বছর যেটা তোমার হয়েছিল দাদাভাই নওরোজি, তিনি কিন্তু কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। মনে রাখবে, জাতীয় কংগ্রেসের
এই জাতীয় কংগ্রেসের যদি বলে যে এটার ফাউন্ডারকে বা জনক কাকে বলা হয়, তখন কিন্তু ভুলেও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তরটা করে দিয়েছো না, তখন অ্যালান অক্টাভিয়ান হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম এটা অপশনে থাকবে, এটা রাইট করেছো। বোঝা গেল? প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের যদি বলে তখন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় করো বা উমেশচন্দ্র ব্যানার্জি করো, বাট যদি তোমাকে বলে যে জাতীয় কংগ্রেসের জনককে, তখন কিন্তু এই উত্তরটা মনে রাখবে, অ্যালান অক্টাভিয়ান হিউম। এবার এখানে আমাদের 1931 সাল, রাইট, 1931 যেটা করাচি অধিবেশন, সেখানে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেছেন, এটা নোটস করো। আর 1924 সাল যেটা প্রথম এবং শেষবারের মতন মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন। 1938 যেটা হরিপুরা অধিবেশনে, সেখানে সুভাষচন্দ্র বোস কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। প্রশ্ন দেওয়া হয় যে সুভাষচন্দ্র বোস কাকে হারিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের পট্টবী সীতারামাইয়া, রাইট। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিল? চিত্তরঞ্জন দাস। আর গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল বলো? এটা তোমাদের প্রশ্ন রইল, হোমওয়ার্ক, তোমরা আমাকে জানিও। দেখো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। একটু আগেই পড়লাম 1928 বরদৌলি সত্যাগ্রহ, রাইট। দেখো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এটা সিরিমাভো শ্রীলঙ্কার। এনার পুরো নামটা যদি বলো, সেটা সিরিমাভো বান্দারানায়েকে। তো এটা মনে রাখবো কি করে? দেখো, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আমি আমার মতন টিপসটা বলছি, তোমরা যদি ভালো লাগে সেগুলো ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করে যেতে পারো। দেখো, আমি মনে রাখি এইভাবে যে শ্রীলঙ্কাতে বন জঙ্গল থাকে আর ওখানে বানর বেশি থাকে, তাহলে সিরিমাভো বান্দারানায়েকে, ওই বান্দারানায়েটাকে আমি বানর হিসেবে যদি কিছুক্ষণের জন্য মনে করে নিই যে বান্দর বানর এরকম একটা, তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম, তাহলে বান্দর, তাহলে বানর, দ্যাট মিনস সিরিমাভো বান্দারানায়েকে। বোঝা গেল? আমি এইভাবে আমার মতন করে মনে রাখি, কারণ অনেক জিকে থাকে, এইভাবে কিছু যদি মনে রাখতে পারি সেটা হয়তো পরীক্ষায় হেল্প হতে পারে। হরপ্পা সভ্যতা কোন যুগের সাথে সম্পর্কিত? উত্তর হবে কিন্তু ব্রোঞ্জ যুগ, রাইট। দিন-ই ইলাহি এই ধর্মটার সূচনা হয়েছিল, এটা কোন মুঘল শাসক দ্বারা? মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আকবর। এবারে এখানে তোমাকে যদি ডাইরেক্ট বলা হয় যে এই দিন-ই ইলাহি এটার কত সালে হয়েছিল, রাইট, এটার উত্তর হবে 1582। অনেক সময় এক্সামে কিন্তু ডাইরেক্ট সালগুলো দেওয়া হয়, রাইট। দেখো, সূর্য উদয় ও অস্ত যাওয়ার সময় লাল কেন দেখায়? সূর্য যখন উদয় হয় বা অস্ত যায় তখন লাল রংটাই কেন দেখতে পাই? কারণ লাল রঙের বিচ্ছুরণটা কিন্তু কম, লাল রঙের বিচ্ছুরণটা কম। এখানে কিছু তোমাদের আমি এই ওরিয়েন্টেড আরো কিছু নোটস বলছি, তোমরা এটা চাইলে খাতাতে নোটস করতে পারো। এখান থেকে না সায়েন্সের প্রশ্ন কিন্তু দেওয়া হয়, কিরকম দেখো, লাল রঙের বিচ্ছুরণটা কম, তাহলে যদি প্রশ্ন করা হয় বলতো যে বিচ্ছুরণটা সবচেয়ে বেশি কার, তখন উত্তর হবে বেগুনি। এবার আমি একটু আগে কি বললাম যে আমি আমার মতন করে মনে রাখার চেষ্টা করি। এবার দেখো, এগুলো যাতে পাজল না হয় তার জন্য কিভাবে আমি মনে রাখি, যখন বলবে যে বিচ্ছুরণ কি আছে, বলবে ব আছে, তাহলে বিচ্ছুরণে ব, আর বেশিতে কি আছে, ব। তাহলে যখন বিচ্ছুরণ বলবে আর বেশি বলবে, তখন বেশিরও ব হবে, বিচ্ছুরণেরও ব হবে, আর বেগুনিরও ব হবে। বোঝা গেল? তাহলে বিচ্ছুরণ বেশি, বেগুনি, ব ব ব। বোঝা গেল? আবার দেখো, বিচ্ছুরণ যদি কম বলে তখন আমি জানি লাল। এই জন্যই তো বর্ণ ছোটটা, যেটা রেনবো, বেনি আ সহ কলা, দেখো শুরু হচ্ছে বেগুনি আর শেষ হচ্ছে লাল দিয়ে। বর্ণ ছোটার দুই প্রান্তে এই জন্য কিন্তু দুটো রং দেখতে পাই, একটা লাল আর একটা বেগুনি। বোঝা গেল? বেনিয়া সহ কলা। এবার বিচ্ছুরণ বেশি যদি বলে তখন বেগুনি, যেভাবে বললাম মনে রাখতে পারো, আর কম বললে হবে কিন্তু লাল। এই জায়গাটা যদি একটু তোমাদের চেঞ্জ করি তাহলে বলো তো কি উত্তর হবে? শোনো প্রশ্নটা, যদি তোমাকে বলি যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তখন কিন্তু উত্তর হবে লাল। আর তরঙ্গ দৈর্ঘ্য কম, তখন উত্তর হবে বেগুনি। বোঝা গেল? ট্রাফিক সিগন্যালে লাল আলো কেন ব্যবহার করা হয়? প্রশ্ন কিন্তু এইভাবে দেওয়া হয়, তখন কিন্তু উত্তর হয় লালের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তার জন্য লালের এই ট্রাফিক সিগন্যালে লাল আলোটা ব্যবহার করা হয়। বোঝা গেল? এই ওরিয়েন্টেড তোমাদের আরেকটা কি পয়েন্টস বলি, তোমরা চাইলে নোটস করতে পারো। সেটা কি, এই যে যেটা ফটোসিনথেসিস, যেটাকে আমরা বলি সালোক সংশ্লেষ, এটা কোন বর্ণের আলোয় সব থেকে ভালো হয়? উত্তর হবে লাল। আর সবুজ এই আলোতে কিন্তু ভালো হয় না, তাহলে লালে রঙের সালোক সংশ্লেষটা খুব ভালো হয়। বোঝা গেল? একটা রংধনুতে কটা রং থাকে? এটা রামধনু বলতে পারো, 7টা, কারণ দেখো বে নি আ স হ ক লা, গুনে নাও, দেখো 7টাই হবে। পৃথিবী থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত? এটা দেখো 36,000 কিলোমিটার, রাইট, এটার উচ্চতা। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার, এটা অনেকবার দিয়েছে পরীক্ষায়। জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করে? এটা হবে লুই পাস্তুর।
পোলিও টিকা, এটা আমি যেমন লিখে রেখেছিলাম জোনালসাং, তাই না? দেখো কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে? ল্যাক্টোব্যাসিলাস, তাই না? ল্যাক্টোব্যাসিলাস। অতি স্ননক তরঙ্গের কম্পাঙ্ক কত? এটা হবে 20,000 হার্জ এর বেশি। তাহলে তরঙ্গের কম্পাঙ্ক যখন অতি স্ননকে বলবে তখন মনে রাখবে যে 20,000 হার্জের কিন্তু এটা বেশি হয়। অপশানে থাকতে পারে 20,000 হার্জের বেশি, কম, সমান, রাইট? তো এগুলো পরীক্ষাতে কিন্তু রেলের পরীক্ষায় বিশেষ করে এরকম অপশানগুলো পাবে। বুঝতে পারলে? পারমাণবিক বোমা এটা কোন নীতিতে কাজ করে? দেখো এটা হবে নিউক্লিয়ার ফিশন। এই জায়গাটায় যদি তোমার ফিউশন দেওয়া থাকে তখন কিন্তু হবে আবার হাইড্রোজেন বোমা। বোঝা গেল? তাহলে পারমাণবিক বললে ফিশন মনে রাখবে, আর এটাই যদি হাইড্রোজেন বলে বা সৌরশক্তি বলে তখন এটা কিন্তু এখানে কি হবে? ফিউশন হবে। এগুলো একটু লিঙ্ক করে রেখো, রাইট? দেখো তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে কোন খনিজ প্রয়োজন? এটা পটাশিয়াম, যেটা কে। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এটা পরীক্ষায় দিয়েছে, রাইট? ম্যালেরিয়ার ওষুধ এটা কুনিন হতো না, এটা কুইনাইনও বলা যায়। কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা সিঙ্কোনা। এবার দেখো সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। আর সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন পাওয়া যায়। ধুতরা গাছের পাতায় ডাটুরিন, তামাক গাছের পাতায় নিকোটিন। ধুতরার বীজে ডাটুরিন আর তামাকের পাতায় হচ্ছে নিকোটিন। এই চারটে মনে রাখলেই হয়ে যাবে। তুমি অপশন যখন পাবে দেখবে তোমার এগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে সিঙ্কোনা বললে কুইনাইন, আর সর্পগন্ধাতে বলবে রেসারপিন। বোঝা গেল? দেখো পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটা? রাফলেসিয়া। আর এর পাশাপাশি মনে রাখো সব থেকে ছোট পৃথিবীর মধ্যে পাখি যদি বলে সেটা হয় তোমার হামিং বার্ড, গুঞ্জন, যেটা অস্ট্রেলিয়ায় আছে, রাইট? আর বড় ফুল বললে রাফলেসিয়া। পৃথিবীর জীবন্ত পাখি কি? যেটা হচ্ছে উট পাখি। উট পাখি, রাইট? পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটা? এ দেখো গুঞ্জন পাখি, হামিং বার্ড, যেটা আমার নোটসে লেখা ছিল যে অস্ট্রেলিয়াতে এটা থাকে এই পাখিটা। মানুষ প্রথম কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? এটার উত্তর হবে কুকুর। এখানে কিন্তু ভেড়া থাকতে পারে, রাইট? কারণ ওটা হচ্ছে মানুষ, এটা দেখো মানুষ প্রথম কোন প্রাণীকে গৃহপালিত করেছিল, এটা হবে কুকুর। বুঝতে পারলে? মহাকাশচারী কাছে বাইরের আকাশ কিভাবে দেখা যায়? কালো। দেখো স্যার ডাব্লিউবিপির পরীক্ষায় মনে পড়ছে 2021-এ এটা দিয়েছিল যে কোনো মহাকাশচারীতে বাইরের থেকে রংটা কি দেখা যায়, কেউ যদি ওখানে যায় মহাকাশে তখন বাইরে থেকে রংটা কি দেখায়, তখন উত্তর হবে কালো, রাইট? এটিএম এটার সম্পূর্ণ এক্সটেনশন কী হবে, মানে ফুল ফর্ম কী হবে? এটা অনেকে হয়তো ভাবে কি জানো যে অল টাইম মানি, কিন্তু না, এটা হচ্ছে অটোমেটেড টলার মেশিন। এটা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সংসদের যৌথ অধিবেশনে কে আহ্বান করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। এই জায়গাটা একটু ভালো করে মনে করো। যদি তোমাকে বলি যে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন, তার উত্তর কি করবে বলো? তার উত্তরটা কি করবে? তখন উত্তর করবে লোকসভার স্পিকার। মনে থাকবে? তাহলে যৌথ অধিবেশনের আহ্বান কে করতে পারেন? যৌথ বলতে কাকে বোঝানো? লোকসভা এবং রাজ্যসভা উভয়কে, রাইট? যৌথ অধিবেশনের আহ্বান যদি বলে তখন হবে রাষ্ট্রপতি, কিন্তু যদি বলে যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তখন উত্তর হবে কিন্তু লোকসভার স্পিকার। এবার লোকসভার বর্তমান স্পিকার কে বলো? ওম বিড়লা, রাইট? একটা প্রশ্ন মনে রেখে দাও, শিক্ষা এটা কোন তালিকায় রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার দিয়েছে। এটা হবে যুগ্ম বা যৌথ তালিকা, তুমি যেরকম অপশানে পাবে, রাইট? এটা মনে রেখো। দেখো এলবিডাব্লিউ এই শব্দটা কোন খেলা থেকে এসেছে? ক্রিকেট খেলা, বুঝতেই পারছো। বলে না এলবিডাব্লিউ, ওই হাঁটুর কাছে প্যাডটা যেটা থাকে ওখানে বলটা লাগলে সেটা যদি স্ট্রেট অ্যাঙ্গেলে মিড উইকেট বা অফ লেগের উইকেটে যদি কানেকশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি এলবিডাব্লিউ, যেটা ক্রিকেট খেলায়। তাহলে ক্রিকেট খেলায় একটু আগেও পড়লাম কি চায়নাম্যান, সেটাও ক্রিকেট খেলায় যুক্ত, রাইট? বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে? এটা ওজোন। এটা ওজোন লেয়ার, রাইট? এই সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি এটাকে কিন্তু আমাদের ওজোন লেয়ারটা রক্ষা করছে। খাজা মঈনুদ্দিন চিশতির দারগাও এটা কোথায়? এটা হবে আজমির। একটা প্রশ্ন করব তোমাকে, তুমি বলো তো আজমিরে আড়াই দিন কা ঝোপড়া, রাইট? এরকমই প্রশ্নটা, আজমিরে আড়াই দিন কা ঝোপড়া এটা কোথায় হয়েছিল? এটা কে করেছিলেন বলো তো? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। যখনই বলবো কুতুবউদ্দিন আইবক এই ওরিয়েন্টেড আরেকটা কথা মনে রেখে দাও, যেটা খুব কি পয়েন্ট, ঘোড়ার পিঠে পোলো খেলতে যে মারা গিয়েছিলেন কে বলতো? কুতুবউদ্দিন আইবক, রাইট? এগুলো একটু মনে রেখো। কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এটার উত্তর হবে
কলিঙ্গ যুদ্ধ, অর্থাৎ সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, যেটা কলিঙ্গ যুদ্ধ। অশোক কলিঙ্গ জয়, এটা আমাদের পরীক্ষায় খুব দেওয়া হয়। এটা হচ্ছে তোমার 261, রাইট। নেক্সট স্লটটা দেখো কি আছে। আমি এই এখানে টোটাল 1000টা জিকে আছে। আজকে তো আমি তোমাদের প্রায় 200টার বেশি জিকে এইভাবেই ডিসকাস করে করে যাব, ক্লাসটা কমপ্লিট করব। নেক্সট ক্লাসে তোমাদের হয়তো আরও বাকি কিছু জিকে করিয়ে দেবো, দেন এইভাবে তোমাদের পুরো 1000টা জিকেই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক এইভাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা আমাদের এই যে ধরো ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি যারা এক্সাম দেবে, যেখানে জিকে প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে, তো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে। এখানে যে প্রশ্নগুলো তোমরা করছো বা যে ওরিয়েন্টেড তোমাদের কি পয়েন্টগুলো বলছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এগুলো নোটস করতে পারো, কারণ আমি তো তোমাদের পিডিএফ এখনও দিতে পারছি না। আশা রাখছি খুব শিগগিরই তোমাদের পিডিএফের ব্যবস্থা আমি করে দেবো। এখন তোমরা আপাতত খাতাতে নোট করো, কারণ এই যে ওরিয়েন্টেড কোশ্চেনগুলো, এগুলোই কিন্তু পরীক্ষাতে বারবার আসে। এবার অপশানে আমাদের ঠিকঠাক করে আসাটাই কিন্তু মেন, বুঝতে পারলে? ওখানে এমন নিয়ারেস্ট অপশানগুলো থাকে না, তখন তোমার মনে হতে পারে এটা উত্তর বা এটা উত্তর, বুঝতে পারলে? কারণ তোমাকে অপশানগুলো মনে করিয়ে দেবে যে হ্যাঁ এটাই উত্তর। কখন জানো? যখন তুমি একটা ঠিকঠাক লার্নিং ডিভিশনের মধ্যে নিজেকে রাখতে পারবে, তখনই তোমার অপশানটা খুব হেল্প করবে। আদারওয়াইজ অপশান এত নিয়ারেস্ট থাকে, তুমি পাজেল হয়ে যাবে যদি ঠিকঠাকভাবে না পড়েছো। তো এই যে প্রশ্নগুলো করাচ্ছি, এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট হেল্পফুল হতে চলেছে। ক্লাসটা খুব মন দিয়ে করো, আর তোমরা অবশ্যই কিন্তু এগুলো নোটস করো, রাইট? দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই, এটা তোমরা জানো। এখান থেকে তোমাকে প্রশ্ন করা হয় রেপো রেট, অনেক সময় এক্সামে দেওয়া হয়। যারা পিওয়াইকিউ হয়তো ঠিকঠাকভাবে করেছো, তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এই প্রশ্নগুলো কত ইম্পর্টেন্স। রেপো রেট, এসএলআর, আরআরআর, এগুলো কারা করে বলো তো? রিজার্ভ ব্যাংক। বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করেন কে বলো তো? এই আরবিআই। এবার তোমাকে এখান থেকে প্রশ্ন করি, বলো আরবিআই এটা প্রতিষ্ঠা হয়েছিল কখন? আরবিআই তো ফুল ফর্ম দেখলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বলো এর প্রতিষ্ঠা সালটা বলো। প্রতিষ্ঠা সাল যদি হয় সেটা হবে 1935। এবার বলো তো কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? মনে রাখবে, অ্যাক্ট যদি জানতে হয় 1 সাল কমাবে, অর্থাৎ 1934। বোঝা গেল? তাহলে ফাউন্ডার যদি বলে বা প্রতিষ্ঠা, সেটা হবে মানে তোমার এস্টাবলিশ, সেটা হচ্ছে তোমার কত বললাম বলো? 1935। আর 1934 যেটা হচ্ছে তোমার অ্যাক্ট। এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। আচ্ছা, প্রথম আরবিআই এ তুমি আমাকে বলো, এই যে যারা ব্যাংকের যারা উচ্চ পদে থাকে তাদেরকে আমরা কি বলি? চেয়ারম্যান। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরবিআই এর যিনি সর্বোচ্চ র্যাঙ্কে থাকেন তাকে কিন্তু আমরা কি বলি জানো? গভর্নর বলি। এটা পরীক্ষা একবার দিয়েছিল, রাইট? এবার তুমি আমাকে বলো যে প্রথম গভর্নর রিজার্ভ ব্যাংকের কে ছিলেন? সেটা হচ্ছে ওসবর্ন স্মিথ। ভারতীয় গভর্নর প্রথম কে ছিল? সিডি দেশমুখ। অ্যাট প্রেজেন্ট বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস। আমাদের ভারতের প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং, যিনি আগে ছিলেন, তিনি কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন। এই জায়গাগুলো একটু মনে রাখো। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে গো? উত্তর করে আসবে মুম্বাইতে, রাইট? দেখো, এতগুলো প্রশ্ন এইভাবে লিঙ্ক করে আমাদের রাখতে হবে মনে। সালরাজং মিউজিয়াম এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ। মনে রাখবে কি, হায়দ্রাবাদকে কি বলা হয়? মুক্তার শহর। এটা হচ্ছে নিকনেম। সরি। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ছিলেন, রাইট? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এটা উত্তর হবে নীলনদ। এবার দেখো, এখান থেকে কিরকম প্রশ্নগুলো পরীক্ষায় আসে দেখবে। পিওআইকিউতে একবার এসেছে, এশিয়ার বৃহত্তম নদী, মানে সব থেকে যেটা লংগেস্ট নদী, সেটা কোনটা? রিভারটা। তখন কিন্তু উত্তর হবে চীনের ইয়াংসিকে বা ইয়াংচে। অপশানে দেখবে পিওআইকিউতে ইয়াংজে ছিল, যেটাকে আমরা ইয়াংসিকেও বলতে পারি। কিন্তু এশিয়ার মধ্যে যদি বলে তখন কিন্তু এশিয়ার মধ্যে বললে তখন ইয়াংসিকিয়াং চীনের। কিন্তু পৃথিবী তার মধ্যে যদি বলে সব থেকে দীর্ঘতম, তখন উত্তর করবে কিন্তু নীল, রাইট? এই জায়গাটা একটু মনে রাখতে হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই তাপমাত্রা? বুঝতে পারছো এটা কতবার পরীক্ষায় দিয়েছে? এই জায়গাটা লক্ষ্য করো, এখানে রয়েছে -40°। অপশনে তোমার কাছে 40° থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, রাইট? তো উত্তর হবে -40°C। বোঝা গেল? ব্রোঞ্জ এটা কোন সংকর ধাতু? মানে দুটো কোন এমন ধাতু, দুটোর সংকরে ব্রোঞ্জ ধাতুটা তৈরি হয়েছে, সংকর ধাতুটা? উত্তর হবে তামা এবং টিন। বোঝা গেল?
দুলীপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো দুলীপ ট্রফিটা ক্রিকেটে দেওয়া হয়। অ্যাজেস ট্রফি এটা কিন্তু মনে রাখবে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে অ্যাজেস ট্রফিটা দেওয়া হয়, এটা পরীক্ষায় আসে। এলপিজির সম্পূর্ণ পরিমাণ কত হবে? দেখো এটা প্রশ্নটা এখানে একটু, আমি যদি বলি যে এলপিজির পুরো নামটা বলো, এলপিজি এর পুরো নাম কি, তখন উত্তর হবে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, রাইট, যেখানে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন কিন্তু রয়েছে। গীতা রহস্য এই গ্রন্থটা কে লিখেছেন? বলবে বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। এনাকে কি বলি গো আমরা? লোকমান্য। পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় লোকনায়ক কাকে বলা হয়? কি করবে? জয়প্রকাশ নারায়ণ। বোঝা গেল? দেখো বিজি তিলক ওরিয়েন্টেড কিছু কি পয়েন্টস তোমাদের বলি। মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকার সম্পাদক কে ছিলেন গো? উত্তর করে আসবে বিজি তিলক। এই মারাঠার কেশরী এটা কিন্তু পুনের লাইব্রেরিতে রাখা রয়েছে, রাইট। প্রতি 2 বছর পর রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হন? 1/3, অর্থাৎ প্রত্যেক 2 বছর অন্তর রাজ্যসভাতে কি হয়? 1/3 করে লোক বেরিয়ে যায়, আবার সেখানে পুনরায় নির্বাচিত হয়। বোঝা গেল? মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? এটা 4 বছর, কারণ এটা একটু ইউনিক মার্কিন প্রেসিডেন্ট, তাই সেক্ষেত্রে 4 বছর, তাই। অযোধ্যা কোন নদীর তীরে? সরজু নদীর তীরে, আমরা জানি। জয়পুর এটা কে প্রতিষ্ঠা করেছেন? রাজা সয়াই জয় সিংহ, রাইট। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়? যেটা 1951। এই সালটাকে একটু মনে রাখো। প্রথম সংশোধন কি হলো? 1951। প্রথম এশিয়ান গেমস যেটা দিল্লির নয়ডাতে হয়েছিল সেটাও কিন্তু 1951। বুঝতে পারলে? লিঙ্ক করে রাখো এই সালটা। ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ডুরান্ড কাপ যেটা আমাদের সবথেকে পুরাতন কাপ ফুটবলের মধ্যে, তাই উত্তর হবে ফুটবল। সন্তোষ কাপ, সুব্রত কাপ এগুলো কিন্তু ফুটবলে দেওয়া হয়, পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় সবথেকে পুরাতন ফুটবল কাপটার নাম কি? উত্তর হবে ডুরান্ড কাপ। বুঝা গেল? দেখো 1907 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়? এটা হচ্ছে রুডয়ার্ড কিপলিং। রুডয়ার্ড কিপলিং। কার রাজত্বকালে মরক্কার পর্যটক ইবন বতুতা ভারতে আসেন? যেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ইনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছেন, যেটা কেপি 2023 কনস্টেবল এক্সামে দিয়েছিল, দেখবে হিস্ট্রি সেকশনে এটা এসেছিল। একে পাগল রাজা, খ্যাপা রাজা, যা ইচ্ছে বলতে পারো, রাইট। পাগল রাজা, খ্যাপা রাজা, ইনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছেন। এনার টাইমে মরক্কোর পর্যটক ইবন বতুতা কিন্তু ভারতে এসেছেন, রাইট। দেখো ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? আইনমন্ত্রী ইনি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, মানে ডক্টর BR আম্বেদকর, রাইট। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? উত্তর হবে কালিদাস। কিন্তু যদি প্রশ্নটা তোমাকে দেওয়া হতো শকুন্তলা, এ দেখো আমি নিজেও লিখে রেখেছি যাতে আমার রিভিশন দেওয়ার সময় এগুলো মনে পড়ে যায়। শকুন্তলা যদি বলা হয় তখন উত্তর করবে কিন্তু বিদ্যাসাগর। কি বললাম? অভিজ্ঞান শকুন্তলম তখন করবে কালিদাস। আর যদি শুধু বলা হয় শকুন্তলা তখন উত্তর হবে বিদ্যাসাগর। এবার তোমাকে একটা কথা বলে রাখি, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার কিন্তু বলা হয়, এটা একটু মনে রাখো, রাইট। শ্রম দিবস কবে পালিত হয়? যেটা হচ্ছে 1 মে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি লেবার ডে, এটা কবে? 1 মে। ওডিসি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ঠিক যেরকম আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স, তার মধ্যে ওডিসি এটা উড়িষ্যার, এটা তো ইজি মনে রাখতেই পারবে। ভাকরা বাঁধ কোন নদীর ওপর নির্মিত? সুতলেজ বা শতদ্রু, এটা হিমাচল প্রদেশে, রাইট। এবার এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আমি কি পয়েন্টস বলবো সেটা তোমরা নোটস করো। এই বাঁধ ওরিয়েন্টেড খুব যে তোমাকে পড়তে হবে এমন না, কিছু কি পয়েন্টস আছে সেগুলো মনে রাখতে পারলেই কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে। কেমন বলো তো? দেখো একটা হয় সব থেকে উচ্চতম বাঁধ, তখন উত্তর করবে ওটা হচ্ছে তোমার বা তেহেরি বাঁধ। তেহেরি বাঁধটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। কোন নদীর ওপর? ভাগীরথী নদীর ওপরে, রাইট। এরপর যেটা আসবো যে দীর্ঘতম বাঁধ যদি বলা হয় তখন হবে তোমার হীরাকুন্ড, যেটা মহানদীর ওপর রয়েছে উড়িষ্যায়। আর বৃহত্তম বাঁধ যদি বলে তখন কিন্তু হবে ভাকরা নাঙ্গাল বা নাগপা চাকরি, যেটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু হিমাচল প্রদেশের উপর। বোঝা গেল? এইগুলো মনে রাখো। আর লেগুন ইংলিশে যেটা, সেটাকে বাংলায় বলে উপহ্রদ, সেটা উত্তর হয় সবসময় চিল্কা, মনে রেখো। ভারতের আয়তন কত? 32,87,263, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রাইট। যুক্তরাজ্য কখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে? যেটা উত্তর হবে 1945 সালের 6 আগস্ট। এবার দেখো এই যে 1945 সাল, এই সালেই কিন্তু হিরোশিমা এবং নাগাসাকি এখানে কিন্তু দু জায়গাতে পরমাণু বোম ফেলা হয়।
দেখো এখানে বলা হয়েছিল হিরোশিমা, তাহলে উত্তর কি হলো 6 আগস্ট। নাগাসাকিতে উত্তর হবে 9 আগস্ট, রাইট। নাগাসাকিতে উত্তর হবে 9 আগস্ট। হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল সেটা কি বলো? লিটিল বয়, তাই তো। আর নাগাসাকিটা হলো ফ্যাট ম্যান। রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন? সংসদ দেবে, রাজ্যসভা, রাজ্যের আইনসভা এবং এর নির্বাচিত যারা সদস্য হয় তারাই দেবে রাষ্ট্রপতি নির্বাচন, রাইট। দেখো হরিয়ানার একটা প্রশ্ন মনে পড়ে গেল তোমাদের বলি, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট খুব দেয় পরীক্ষাতে, এটা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যেটা হচ্ছে 61, অর্থাৎ ওনার অপসারণ যেটা হচ্ছে 61 নাম্বার ধারা, মনে রেখো এটা, রাইট। দেখো হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন? হরিয়ানার প্রথম রাজ্যপাল ছিলেন ধর্মবীর। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে মিলিত কাল্পনিক রেখাকে কি বলা হয়? যেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। কিরকম জিনিসটা জানো? ধরে নাও এটা আর্থ, রাইট। এই জায়গাটাকে আমরা বলবো 0 ডিগ্রি, যেটা নিরক্ষরেখা। এবার এটাকে যদি আমি ইকুয়ালি ভাগ করি তাহলে এটা নর্থ, এটা সাউথ। এবার দেখো উত্তর থেকে দক্ষিণ এটা ধরো 0 ডিগ্রি, এখান থেকে তুমি যখন এখানে যাবে এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি নর্থ, আর এখান থেকে যখন দক্ষিণে আসবে এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি সাউথ। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যখন বলবে তখন হবে দ্রাঘিমা রেখা। কিন্তু জিনিসটা যদি এই রকম হতো, এই দেখো পূর্ব পশ্চিমে, তখন কিন্তু হয় 360 ডিগ্রি। সেটাকে দুটো ভাগে যদি ভাগ করো সেটা কত হবে? 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উত্তর থেকে দক্ষিণ, তখন মনে রাখবে এটা 90 ডিগ্রি পর্যন্ত হয়, 0 থেকে 90 ডিগ্রি নর্থ, 0 টু 90 ডিগ্রি সাউথ, এটা দ্রাঘিমা রেখা। আর এটা হচ্ছে অক্ষাংশ, যেটা হচ্ছে তোমার এই পূর্ব থেকে পশ্চিমটা, রাইট। তখন সেটা হয় 0 থেকে 180 ডিগ্রি পূর্ব, 0 থেকে 180 ডিগ্রি পশ্চিম। বোঝা গেল? উত্তর মেরু থেকে এটা হলো। দেখো মহাত্মা গান্ধীকে কখন এবং কে হত্যা করেছিল? 1948 সালে 30 জানুয়ারি, যেটা হচ্ছে নাথুরাম গডসে দ্বারা। নেক্সট লটটা দেখো, প্রশ্নগুলো কেমন লাগছে বলো? যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। বেল যদি অন না থাকে তাহলে কিন্তু তোমার ফোনে নোটিফিকেশান যাবে না, তাই বেলটা অন করে রাখো যাতে নেক্সট ক্লাসগুলো নোটিফিকেশান সহজে পেয়ে যাও। আর প্রত্যেকে ক্লাসটা একটা করে লাইক করো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে থাকো, ক্লাসগুলোকে শেয়ার করো। নেক্সট কোশ্চেনটা দেখো, ভারতের কোন খাবার সবচেয়ে বেশি পাওয়া যায়? খুব ইজি প্রশ্ন, ভাত হবে। সেনা দিবস এটা হয় 15ই জানুয়ারি, এটা মনে রেখো। রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়াড়ার মন্দিরের কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা অবভিয়াসলি জৈন ধর্ম হবে। এই দেখো হীরাকুন্ড বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এটার উত্তর হবে মহানদী, ওডিশায়, তাই তো। দিল্লিতে জামে মসজিদ কে নির্মাণ করেন? এটা হবে শাহজাহান, শাহজাহান, রাইট। সরি। শান্তিকালীন সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটা? যেটা হবে অশোক চক্র, এটা কিন্তু শান্তিতে দেওয়া হয়, তাই এই ক্ষেত্রে উত্তর হবে অশোক চক্র। আচ্ছা সত্যমেব জয়তে এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? উত্তর হবে মুন্ডক উপনিষদ, এগুলো মনে রেখো। জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কার্নাল। অপশানে অনেক সময় কর্ণাটক দেওয়া থাকে, কার্নালটা কোথাকার? কর্ণাটক দেখবে অপশানে এতে দেওয়া থাকবে হয়তো, উত্তর হবে হরিয়ানার কার্নাল, এগুলো মনে রাখতে হবে, রাইট। সারনাথে ভগবান বুদ্ধের দেওয়া প্রথম বক্তৃতাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? অবভিয়াসলি ধর্মচক্র প্রবর্তন। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে জানো? বুদ্ধদেব তার ধর্মপ্রচারটা কোথায় প্রথম করেছিলেন? এটা উত্তর হবে সারনাথ। আর এটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। বুদ্ধের গৃহত্যাগ এটাকে কি বলা হয়? মহাভ্রনিষ্ক্রমণ, রাইট। এগুলো একটু মনে রেখো। দেখো বিমান বাহিনী দিবস কবে হয়? 8ই অক্টোবর। সেনা দিবস যেটা পেলে 15ই জানুয়ারি, আর বিমান দিবস যদি বলে বিমান বাহিনী দিবস তখন হবে 8ই অক্টোবর। এই দেখো 1526, 1556, 1761 সালে তিনটি ঐতিহাসিক যুদ্ধ কোন শহরে সংগঠিত হয়েছিল? যেটা পানিপথ, হরিয়ানার, তাই না? দেখো এই 1526, 1556 আর 1761 এই তিনটে যে যুদ্ধ, এটা হচ্ছে আমাদের পানিপথের ব্যাটেল, রাইট। ব্যাটেল অফ পানিপথ। এবার দেখো পানিপথের যে যুদ্ধটা হয়েছিল, তিনটে যে সাল রয়েছে তার মধ্যে যেটা 1526 এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, 1556 এটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এবং 1761 এটা হচ্ছে তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধটা কার সাথে কার হয়েছিল বলো? বাবরের সাথে ইব্রাহিম লোদি। কে জয়লাভ করেছিল? বাবর। দ্বিতীয় যুদ্ধটা কার সাথে হয়েছিল? আকবরের সাথে হেমুর। কে জয়লাভ করেছিল? আকবর। 1761 তৃতীয় পানিপথ হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে, যেখানে মারাঠারা জয়লাভ করেছিল। বুঝতে পারলে? এরকম জিনিসগুলো মনে রাখবে লিঙ্ক করে, রাইট। এবার এই ওরিয়েন্টেড তুমি যদি এইটুকুও মনে রাখতে পারো, তুমি দেখবে এক্সামে তোমার প্রশ্নর
তুমি কমন পেয়ে যাবে, অনেকটাই কমন পাবে, রাইট। তেলেঙ্গানা রাজ্য সম্পর্কিত কোন রাজ্য থেকে খোদিত বা তৈরি করা হয়েছে? এটা অন্ধ্রপ্রদেশ। নবগঠিত রাজ্য বলো কোনটা? তেলেঙ্গানা। 2014-তে এটা প্রতিষ্ঠা হয়েছে, রাইট। সরি। ভারতের পশ্চিম উপকূলে কোন সাগর অবস্থিত? আরব সাগর। পূর্বে হলে বঙ্গোপসাগর। তোমাদের এখানে প্রশ্ন হয় নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়েছে, কোনটা পূর্ব দিকে পতিত হয়েছে, রাইট। তো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী এগুলো পূর্ব বাহিনী নদী, এবং নর্মদা, তাপ্তি এটা হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী, যেটা আমাদের এই দেখো এই আরব সাগরে পতিত হয়েছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, রাইট। দেখো ইউনেস্কো এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? যেটা প্যারিস, ফ্রান্সে। এবার দেখো এই জায়গাটা না গুলিয়ে যাবে যদি তোমাকে এখন আমি বলি ইউনাইসেফ। ইউনাইসেফের হেডকোয়ার্টার কোথায়? তো আমি এটাকে কিভাবে মনে রেখেছি জানো? আমারও প্রথম খুব গুলিয়ে যেত। তো আমি কি করতাম, এই ইউনেস্কো আর ইউনাইসেফের মধ্যে খুব মানে মনে রাখতে পারতাম না। আমি এভাবে মনে রাখলাম ইউনেস্কো প্যারিসো। ইউনেস্কো প্যারিসো, বলো আমার সাথে, ইউনেস্কো প্যারিসো। দেখো ইউনেস্কোর সাথে প্যারিসো একটা লিঙ্ক পেয়ে যাচ্ছ। তুমি প্যারিসো মুখে বলছো না, জাস্ট মনে রাখার জন্য ইউনেস্কো প্যারিসো, তুমি অ্যাকচুয়ালি বলবে প্যারিসই, রাইট। আর ইউনাইসেফটা কি হবে? বলবে নিউ ইয়র্ক হবে। তাহলে ইউনেস্কো হলে প্যারিসো আর ইউনাইসেফ হলে নিউ ইয়র্ক। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে মুভ করছি। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1995 বিশ্ব বাণিজ্য সংস্থা। এর পাশাপাশি মনে রাখো হু, যেটাকে আমরা বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা 7 এপ্রিল, রাইট, প্রতিষ্ঠা হয়, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে জেনেভায় রয়েছে। এই ডাব্লু দিয়ে শুরু, মনে রাখো একটা শর্ট ট্রিক্স বলি, ডাব্লু দিয়ে শুরু আর ও দিয়ে শেষ। কি বলবো? ডাব্লু দিয়ে শুরু আর ও দিয়ে শেষ। এগুলো ম্যাক্সিমাম সুইজারল্যান্ডে জেনেভা উত্তর হয়, রাইট, হেডকোয়ার্টারগুলো। এগুলো একটু মনে রেখো, রাইট। প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, তাই কাশি হয়ে যাচ্ছে, সরি, কিছু মনে করো না। দেখো কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি এটা কার দান? উত্তর হবে ফ্রবেল, রাইট। এনসিইআরটি এটা কবে প্রতিষ্ঠা হয়? 1961, রাইট। তানসেন কার দরবারে সঙ্গীতজ্ঞ ছিলেন? আকবর। প্রশ্ন করবো তোমাকে, বলো তানসেনের প্রকৃত নাম কি? বুঝতে পারছো কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট? যতগুলো প্রশ্ন আছে আমার কাছে 1000টা, আজকে তোমাদের 200টার বেশি প্রশ্ন করাবো। নেক্সট ক্লাসে হয়তো আরও কিছু করাবো, তারপরে এইভাবে পুরো 1000টা প্রশ্নই কমপ্লিট করাবো। এই প্রশ্নগুলোর ওরিয়েন্টেড যে কি পয়েন্টসগুলো বলছি তোমরা অবশ্যই নোটস করো, দেখবে তোমার কাছে একটা প্রপার নোটস হয়ে যাবে, যেটা তুমি এক্সামের আগে রিভাইজ দেবে, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার এক্সামে কত হেল্প হবে। অনেক প্রশ্ন কমন পাবে। যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিকঠাক কভার আপ করেছো তারা বুঝতে পারছো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো পুরো বাছাই করা 1000টা জিকের প্রশ্ন। তো আমি এই জিকেগুলো একটা পিডিএফ সেকশনে এটা আমি নিজেও পড়ি, রাইট। তো আমি এটা প্রিন্ট আউট করেছি, তোমাদের সাথে এই ভিডিওতে আমি এগুলো সব দিচ্ছি, এরপরেও তোমরা আরও ক্লাস পাবে। তো একটা কথা বলে রাখি, আমি নিজেও যখন পরীক্ষাগুলো দিতে যাই আমি এগুলোকে 2বার করে রিভাইজ দিয়ে দিই, 2-3বার করে। তো আমার অনেক প্রশ্ন কিন্তু কমন আসে। তো আশা রাখবো তোমরাও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। আমাদের ডাব্লিউপি বলো, কেপি বলো, এখানে অনেক প্রশ্ন কমন আসে। তাহলে তানসেন এর প্রকৃত নাম কি হবে? বলবে রামতনু পান্ডে। বুঝতে পারছো? আকবরের এটা 4 বছরের অভিভাবক কে ছিলেন? এটা 8 বছর হবে, 4 বছর হয় না, 8 বছরের অভিভাবক, অর্থাৎ ওনার যে গাইডেন্স করেছেন, যেটা বৈরাম খান। এখানে জামা খানও তার মানে তার সভাতে থাকতেন। এবার দেখো আকবরের এই 8 বছরের অভিভাবক কে ছিলেন? উত্তর হবে বৈরাম খান, রাইট। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? উত্তর হবে সেতার। মনে রাখবে কি করে? এগুলো এখানে যদি শরৎ দিয়ে দেয় তখন কিন্তু গুলিয়ে যেতে পারে এক্সামে। এক তো পুরো টেনশনে থাকতে, তার উপর টাইমের একটা চাপ থাকে, তখন এই সেতারটা শরৎ হতে পারে। আমাদের প্রশ্ন পরীক্ষাতে কখনো অজানাটা ভুল হয় না, জানো তো? অজানা প্রশ্ন ভুল হয় না। পরীক্ষা দিয়ে কি দেখি জিকের এই প্রশ্নটা ভুল হয়ে গেছে, জিকের ওটা ভুল হয়ে গেছে। জানা প্রশ্নগুলোই পরীক্ষাতে কিন্তু ভুল হয়, যেটা অজানা সেটা ভুল হয় না। দেখবে যেটা তুমি পড়েছো তোমার জানা, সেটাই দেখবে ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো আমি এটাকে কি করে মনে রাখলাম জানো? আমার এই জায়গাটা খুব গুলিয়ে যেত। এই দেখো রবিশঙ্করের র, সেতারের র। বুঝতে পারছো? তাহলে আমি যখন অপশনটা দেখবো রবিশঙ্কর, তখন আমার এটা অটোমেটিক মাথার মধ্যে ক্যালকুলেট হবে যে আচ্ছা আমি তো এইভাবে মনে রেখেছিলাম। বুঝতে পারলে? পেনাল্টি কর্নার কোন খেলার সাথে সম্পর্কিত? হকি। দেখো কর্নার বললে আমরা জানি যেটা হয় ফুটবলের, পেনাল্টি কর্নার একটু ইউনিক না? তখন হকি খেলাটাও ওরিয়েন্টেড, ওই রকম বল নিয়ে গোল পোস্ট থাকে, তখন উত্তর করব হকি। বোঝা গেল? দেখো উত্তর ভারতে শীতের বৃষ্টিপাতের কারণ কি? যেটা হচ্ছে পশ্চিমী ঝর্ণা, রাইট।
দেবধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটে। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দরটার নাম কি? লোথাল। এখান থেকে প্রশ্ন দেয় যে এই লোথাল এটা বর্তমানে কোন রাজ্যে রয়েছে? বলবে গুজরাটে রয়েছে। এটা ছিল একটা করমুক্ত বন্দর, ঠিক আছে, এটা করমুক্ত বন্দর। বর্তমানে এর নাম কি জানো? দীনদয়াল বন্দর, কান্ডালা। দেখো, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। এখান থেকে এবার বলো এক্সামে কি কি প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন দেয় জানো? জৈনদের 24তম তীর্থঙ্কর কে? এবার 24তম তীর্থঙ্কর যেটা, তিনি কিন্তু শেষ তীর্থঙ্কর। তিনি কে? আমাদের মহাবীর, বর্ধমান মহাবীর। তাহলে যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো 23তম তীর্থঙ্করকে, মনে রাখবে পরেশনাথ বা পার্শ্বনাথ। তাহলে এখান থেকে এই কি পয়েন্টসগুলোই তোমার মনে রাখতে হবে। জৈনদের প্রথম তীর্থঙ্কর যদি বলে তখন তুমি বলবে ঋষভনাথ। যদি তোমাকে প্রশ্ন করা হয় শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর, তখন উত্তর হবে কিন্তু মহাবীর। এবং 23তম তীর্থঙ্করকে তখন যদি বলে পার্শ্বনাথ বা পরেশনাথ, রাইট। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী, যা নেপালের লুম্বিনী কপিলাবস্তু তরাই অঞ্চলে, তাই তো। জৈন ধর্মের কততম তীর্থঙ্কর? মহাবীর। এই দেখো 24তম তীর্থঙ্কর হচ্ছে আমাদের মহাবীর, রাইট। নেক্সট স্লটটা দেখো। এই ক্লাসটা খুব তাড়াতাড়ি হয়ে যেত জানো, কিন্তু তোমাদের সাথে একটু ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করছি বলেই ক্লাসটা একটু লেন্দি হবে। কারণ আমি যদি তোমাদের ডেসক্রিপটিভ না দিই তাহলে তো এগুলো তোমাদের আমি জাস্ট একটা ভিডিওর ছবির মতন করেও তুলে দিতে পারতাম। জাস্ট ডেসক্রিপ্টটা বলবো, তার পাশাপাশি কিছু কি পয়েন্টস বলবো, তার জন্যই এইভাবে ভিডিওটা করা। আদারওয়াইজ আমি তোমাদের জাস্ট এগুলো পেজগুলো রেখে এমনি করে তোমাদের আমি জাস্ট একটা ভিডিও করেও ছেড়ে দিতে পারতাম, বুঝতে পারলে তো। যেগুলো কি পয়েন্টস বলছি মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এই 1000টা প্রশ্ন যদি ঠিকঠাকভাবে রিভিশন দাও, পাশাপাশি কি পয়েন্টস যেগুলো বলে বলে যাচ্ছি সেগুলোকে যদি প্রপার ওয়েতে একটা লিঙ্ক করে মনে রাখতে পারো, তুমি দেখো তোমার আপকামিং এক্সামে তুমি কত সুন্দরভাবে জিকেগুলো কত প্রশ্ন কমন করে আসতে পারবে। অনেক প্রশ্ন কমন পাবে, কারণ আমি নিজেও পরীক্ষাতে দেখেছি বা PYQ তো দেখেছি, ম্যাক্সিমাম এখান থেকেই প্রশ্ন কমন এসে গেছে, রাইট। তো এটা পুরো বাছাই করা 1000টা প্রশ্ন। 135 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে দেওয়া হয়। প্রতিভা পাটিল, রাইট। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, এটা উড়িষ্যার। বাইনারি ভাষায় কটা অক্ষর থাকে? দুটো। ল্যান এর পুরো নাম কি? এটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে ওএন, এটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি, তোমরা আমাকে জানিও কমেন্টে এর পুরো নামটা কি হবে, রাইট। গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন? কুশিনগর, এটা তোমরা জানো। গোয়া কবে পর্তুগিজ শাসন থেকে স্বাধীন হয়েছিল? অর্থাৎ গোয়া পর্তুগিজ শাসনের মধ্যে যুক্ত ছিল। এই পর্তুগিজ শাসন থেকে গোয়া রিলিজ হলো, অর্থাৎ স্বাধীনতা পেল, যেটা হচ্ছে 1961। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই 1961 সাল ওরিয়েন্টেড পণ প্রথা নিষিদ্ধ আইন, রাইট, এটাও কিন্তু 1961 সাল। এগুলো লিঙ্ক করে রাখতে হবে। কবে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? ফলস্বরূপ ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যাটা কি করেছিল? নিয়ন্ত্রণে এনেছিল, যেটা হচ্ছে 1764। এবার আমার জানো এখানে না এই জায়গাটা খুব গুলিয়ে যেত, কীরকম জানো? দেখো তোমাদের বলি, এই যে বক্সারের যুদ্ধ দেখছো, আমাদের একটা প্রশ্ন দেওয়া হয় যে হলদিঘাটের যুদ্ধ, রাইট, হলদিঘাটের যুদ্ধটা সালটা কত? তো আমার কি হতো, এই যে বক্সারের যুদ্ধ যেটা রয়েছে আর হলদিঘাটের যুদ্ধ, এই দুটো সালের মধ্যে খুব আমি গুলিয়ে ফেলতাম। তো আমি মনে রেখেছিলাম যে বক্সার মানে বক্সিং, তাহলে বেশিটা উত্তর হবে 1764। আর হলদিঘাট যদি বলে তখন উত্তর হবে 1576। তাহলে হলদিঘাট হলে 1576 আর বক্সার বলে 1764। এটা আমার নিজের গুলিয়ে যেত, আমি তোমাদের সাথে জাস্ট এমনি বললাম। তো বক্সার বললে যেহেতু বেশি আমি মনে রেখেছিলাম 1764, আর হলদিঘাট বললে 1576, রাইট। দেখো রেগুলেটিং আইন কবে কার্যকারী হয়? এটা 1773, রাইট। ব্ল্যাক বিল বলো বা কালো বিল কাকে বলা হয়? বলো, রাওলাট অ্যাক্ট, রাইট। 1857 সালে বিদ্রোহের পর মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা কোথায় বন্দি করেছিল? কি উত্তর হবে? এ দেখো বার্মা। বার্মা হচ্ছে মায়ানমারে, রাইট, বার্মা হচ্ছে মায়ানমারকে। ভারত আর মায়ানমারের মধ্যে লুসাই নদী রয়েছে, যেটা 1937-এ পৃথক হয়েছে। মায়ানমারের আগে নাম ছিল বার্মা। গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 9 জানুয়ারি 1915। এবার মনে রাখো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় খুব দেওয়া হয় যে প্রবাসী ভারতীয় দিবস এটা কখন পালন করা হয়, অর্থাৎ কোন দিনটাকে আমরা পার্টিকুলার মেনে, সেটার উত্তর হবে 9 জানুয়ারি। এবার যদি প্রশ্ন হয় এটা কেন, এটা কেন, তার উত্তর হবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। দক্ষিণ আফ্রিকার কোথা থেকে এসেছেন? মনে রাখবে নাটাল থেকে, রাইট। দেখো ভারতের প্রথম চলিত ফিল্ম কোনটা? আলমারা,
দেয় না পরীক্ষাতে এটা। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? দেখো এই জায়গাতে দুটো বলবো, যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছ, যেমন আমাদের কেপি বলো, ডাব্লিউপি বলো, তারপর পিএসসি, এবার এই পরীক্ষাতে কিন্তু এই ভারতের স্থানটা আর পশ্চিমবঙ্গের স্থানটা মোস্ট ইম্পর্টেন্ট আয়তনের দিক থেকে, এই জায়গাটা লক্ষ্য রাখবে। দেখো আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে সপ্তম। রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরেই ভারত। আরেকবার বলি, রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরে কে? সপ্তম। ভেবে বলো তো, পরীক্ষাতে একবার প্রশ্ন দিয়েছিল আয়তনের দিক থেকে বিশ্বে ষষ্ঠ স্থানে কোন দেশটা রয়েছে, কোন মহাদেশটা রয়েছে, সরি কোন দেশটা রয়েছে? তখন উত্তর কি হয়? অস্ট্রেলিয়া। তাহলে আমি এই জাস্ট সপ্তম পর্যন্তই মুখস্থ করে রেখেছি, অত তো করা পসিবল না, আমি সপ্তম পর্যন্ত করে রেখেছি, কারণ আমার মনে হয় যে 1 থেকে 7-এর মধ্যেই দিলে কোনো একটা প্রশ্ন দিতে পারে। যেমন কোনো একটা পিওয়াইকিউতে মনে পড়ছে না পার্টিকুলার, কিন্তু কোথাও যেন মনে পড়ছে যে এটা প্রশ্নটা ছিল যে আয়তনের নিরিখে বিশ্বে ষষ্ঠতম দেশ কোনটা? উত্তর হয়েছিল অস্ট্রেলিয়া। দেখো সপ্তমটা কিন্তু দেয়নি, তার জন্যই বলবো রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরেই সপ্তম স্থানে রয়েছে ইন্ডিয়া, ভারত, তাই তো। ওয়েস্ট বেঙ্গল যদি বলতো পশ্চিমবঙ্গ আয়তনের নিরিখে কততম স্থানে রয়েছে ভারতের মধ্যে, তখন কিন্তু প্রশ্নটার উত্তর কত হবে বলো? উত্তর কি হবে বলো তো? তখন উত্তর হবে 14। কিভাবে মনে রাখবো? সপ্তম তার দ্বিগুণ, আমি এইভাবেই মনে রেখেছি, 7-এর দ্বিগুণ করলেই কত হয়? 7 দুগুণে 14, তাহলে 14 র্যাঙ্কে কে আছে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। বোঝা গেল? তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ শরীর একটু খারাপ আছে, তার জন্য এত কাশছি। ভারতের স্থল সীমানা কত? এটা হবে 15,200 কিমি। মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার দিয়েছে। গুজরাটের উপকূল দৈর্ঘ্যটা কিন্তু সব থেকে বেশি, রাইট, প্রায় 1600। পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? 2933। এটা আমি যেমন এইভাবে মনে রেখেছি 2933, আমার এইভাবে সুবিধা হয় পড়তে। পূর্ব থেকে পশ্চিমে 2933, আর 3214 হচ্ছে নর্থ আর সাউথে। অর্থাৎ এই প্রশ্নটা যদি উত্তর দক্ষিণে দিত তখন হবে 3214। এটাকে আমি 3214 বলি, আমি মনে রাখার জন্য করেছি। আর পূর্ব থেকে পশ্চিমে 2933, দ্যাট মিনস 2933। তোমরা তোমাদের মতন মনে রাখতে পারো। দেখো ভারতের পতাকা হিসাবে গণপরিষদে কবে তেরঙ্গা পতাকাটা গৃহীত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, বলো এগুলো এক্সামে আসে না? 1947 সালে 22 জুলাই। দেখবে ম্যাক্সিমাম পিওয়াইকিউতে এই প্রশ্নগুলো আসে। দেখবে 1947-এর 22 জুলাই এই তেরঙ্গা পতাকাটা গৃহীত হয়েছিল, রাইট। এখান থেকে তোমাকে আমি একটা প্রশ্ন করি যদি, যে এই ভারতের জাতীয় পতাকা এটা নকশা কে করেছিল? তখন উত্তর হবে কি? পিঙ্গালি ভেঙ্কাইয়া। দিয়েছিল না এক্সামে? আর আমাদের ময়ূর সিংহাসন, আমার যেগুলো মনে পড়ছে আমি জাস্ট সেগুলোই তোমাদেরকে বলছি। ময়ূর সিংহাসন এটাও মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বেবাদল খাঁ কিন্তু এর ডিজাইনটা করেছিল। বুঝতে পারলে? তো এগুলো মনে রেখো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। জনগণমন কে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়েছিল কবে? 1950 24শে জানুয়ারি। এই ওরিয়েন্টেড যখন আমি সালটা দেখলাম, এখান থেকে আমি বলবো, বলতো 1949 26শে নভেম্বর। কি বলবো? 1949 26শে নভেম্বর কি হয়েছিল? সংবিধানটা গৃহীত হয়েছিল। 1949 26শে নভেম্বর, 1949 26শে নভেম্বর, এটাতে কি হয়েছিল? গৃহীত হয়েছিল, রাইট। আর এটাই যদি বলতাম 1950 26শে জানুয়ারি কি হয়েছিল? কার্যকারী হয়েছিল, রাইট। এবার এই জায়গাটা না আমাদের অনেক সময়, আমারও প্রথম খুব গুলিয়ে যেত। তো এটা কিভাবে মনে রাখবো? দেখো নভেম্বর আগে, তাহলে গৃহীত হবে আগে, জানুয়ারি পরে, কার্যকারী হবে পরে, 49 আগে, গৃহীত হবে আগে, 50 পরে, কার্যকারী হবে পরে। এবার এটা তোমাকে অপশানে হেল্প করবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট বলবো, সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে, এটা কোন তারিখটাকে বলা হয় জানো? এই দেখো, এই 26শে নভেম্বর, এই তারিখটাকে কিন্তু কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বলা হয়। আর 26শে জানুয়ারিকে কি বলা হয় বলো? প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, তাই তো। এবার দেখো এই ওরিয়েন্টেড আমি তোমাদের সাথে আরেকটা কি পয়েন্ট শেয়ার করি। রিজনিংয়ে ক্যালেন্ডারে আমাদের অনেক সময় প্রশ্নে বলা হয় যে বলো তো 1947 15ই আগস্ট কী বার? তখন উত্তর হয় শুক্রবার। কী বার? শুক্রবার। এবার দেখো 1947 সালে 15ই আগস্ট, 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেট। তার জন্য আমরা বারবার পরীক্ষাতে এগুলোকে সলভ করবো না। কিছু ডেট হয় যে ডেটগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো রিজনিংয়ে দেওয়া হয়। আমাদের রাইসে প্রিপারেশনে আমাদের যে টেস্টগুলো নেওয়া হয়, সেখানে তোমার যখন মক টেস্ট হয় বা যেগুলো মিশন 100 এক্সাম হয়, সেখানে কিন্তু আমাদের রিজনিংয়ে এই রকম সালগুলোকে
মেনলি কোশ্চেনে দেখা হয় যে এত তারিখটা কী হবে, এত তারিখটা কী হবে, রাইট। ইনফ্যাক্ট আমাদের যেগুলো হ্যান্ড আউট, ক্লাস ওয়ার্ক, আমাদের এই সমস্ত কোশ্চেনগুলোর ওপর বেশি টেস্ট করানো হয়েছে। তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে এই দুটো তারিখ বলবো। যেমন ধরো 1947 সালের 15ই আগস্ট যদি তোমাকে বলা হয়, তখন তুমি উত্তর করবে কি শুক্রবার। তাহলে পরীক্ষাতে তুমি প্রশ্নটা যখনই পাবে সেটা শুক্রবার উত্তর করছো। এবার দেখো এই 1949 26শে নভেম্বর এটা কী বার ছিল, আর 1950 26শে জানুয়ারি কী বার ছিল, এই দুটো আমি নিজেও করেছিলাম। মনে রাখবে গৃহীত হয়েছিল শনিবার দিন। কী বার? শনিবার দিন। তুমি চাইলে একবার সলভ করে দেখতে পারো। আর কার্যকারী হয়েছিল মনে রাখবে লক্ষ্মীবার, দ্যাট মিনস বৃহস্পতিবার। এইভাবে আমি মনে রেখেছিলাম, বুঝতে পারলে? কার্যকারী হয়েছিল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আর গৃহীত হয়েছিল শনিবার দিনে, রাইট, বড়বার। দেখো কি দেওয়া আছে, ক্ষুদা বক্স গ্রন্থাগার কোথায় অবস্থিত? পাটনা। আমি তোমাদের সাথে একটু আগে যখন বিজি তিলক নিয়ে বলছিলাম, বাল গঙ্গাধর তিলক, ওনার যে পত্রিকা দুটো রয়েছে যেখানে সম্পাদক ছিলেন তিনি মারাঠার কেশরী, সেটা কোথায় রয়েছে? পুনের লাইব্রেরিতে। দেখো এখানে ওরিয়েন্টেড একটা প্রশ্ন যে খাদা বক্স গ্রন্থাগার এটা কোথায়, যেটা পাটনা, বিহারে, তাই তো। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি, এটা কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। মোস্ট ইম্পর্টেন্ট, এশিয়াটিক সোসাইটিটা যদি বলে উইলিয়াম জোন্স, সালটা কত? 1784, রাইট। ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1969। মনে রাখবে এই জায়গাটায় দাঁড়িয়ে যে 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল। কটা বললাম? 14টা। কত? 1969, 1969 ব্যাংক জাতীয়করণ হয়েছিল। কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? যেটা হচ্ছে 86, 6 থেকে 14 বছর শিশুদের, রাইট। দেখো 44তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে কোন মৌলিক অধিকার বাতিল করা হয়েছে? যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এটা মনে রেখো। কীরকম জানো, আগে এই সম্পত্তির অধিকারটা ছিল মৌলিক অধিকার, বাট অ্যাট প্রেজেন্ট সম্পত্তির অধিকারটা কিন্তু এখন কি অধিকার বলো? আইনি অধিকার, রাইট। 23.5 যেটাকে আমরা বলি 23.1 ডিগ্রি, এই যে উত্তর অর্থাৎ 23.1 ডিগ্রি নর্থ যেটা উত্তর, এই অক্ষরেখাটাকে কি বলবে? কর্কটক্রান্তি রেখা। আচ্ছা এটাই যদি আমি বলি দক্ষিণ, 23.1 ডিগ্রি দক্ষিণ, তখন এটা হবে মকরক্রান্তি রেখা, যেটা টপিক অফ ক্যাপ্রিকন, টপিক অফ ক্যান্সার, তাই তো। সশস্ত্র বাহিনী পতাকা দিবস কবে পালিত হয়? 7 ডিসেম্বর। এই সশস্ত্র বাহিনীর আমাদের চিফ অফ কমান্ডারকে তখন হয় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ভারত পাক সীমান্ত রেখাকে কি নামে ডাকা হয়? যেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার তোমাকে আমি এই ওরিয়েন্টেড কিছু কি পয়েন্টস বলবো, তুমি নোটস করে নাও। দেখো ভারত পাকিস্তানের যে সীমান্ত রেখা, এটা দেখবে পিওয়াইকিউতে এই প্রশ্নটা দেওয়া হয়, যেটা কার নাম অনুসারে রাখা হয়? এবার এই যে নামটা র্যাডক্লিফ লাইন, এনার নাম হচ্ছেন স্যার সিরিল র্যাডক্লিফ, এনার নাম অনুসারে রাখা হয়েছিল। ভারত চীনের মধ্যে যে সীমানা রেখা সেটাকে বলে ম্যাকমোহন। তারপর তোমার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যেটা রয়েছে পক প্রণালী। তারপর এইদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। তো এরকম অনেক কিছু আমাদের যেগুলো বর্ডার লাইন রয়েছে, যেরকম ভারত এবং বাংলাদেশ যেটা রয়েছে 3 বিঘা করিডোর, যেটা সংবিধানের 100তম সংবিধানে রয়েছে। সংবিধানের 100তম সংবিধানে ভারত এবং বাংলাদেশ এই যে সীমারেখাটা যেটা 3 বিঘা করিডোর, এটা ওই 100তম সংবিধানে পাবে। আরেকটা তোমরা যখন 100তমটা বললাম মনে রেখে দাও, 101তম সংবিধানে তুমি কি পাচ্ছ? সেখানে রয়েছে কিন্তু জিএসটি। জিএসটির ফুল ফর্ম কি? গুড অফ সার্ভিস ট্যাক্স। এটা 2017 14 জুলাই কিন্তু জিএসটিতে স্থাপিত হয়েছিল, যেটা 101তম সংবিধানে রয়েছে, রাইট। এগুলো কি পয়েন্টস তোমরা মনে রেখো। পরের স্লটটা দেখাই। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ক্লাসটা ভালো লেগে থাকলে ক্লাসে অবশ্যই লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখো, আর বেল অবশ্যই অন করবে, কারণ তবেই কিন্তু নেক্সট যে ক্লাসগুলো যখন আমি আপলোড করব তোমার ফোনে খুব সহজে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। কারণ বেল অন না থাকলে তুমি নোটিফিকেশান পাবে না, তার জন্য বেল অনটা অবশ্যই করো, রাইট। দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? যেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। সক্রিয় আগ্নেয়গিরি, এটা পরীক্ষায় দেওয়া হয়, সক্রিয় আগ্নেয়গিরি, এটা উত্তরে ব্যারেন দ্বীপ, যেটা আন্দামান নিকোবর। 160-এর প্রশ্নটা দেখো, ভারতের কোন রাজ্যের 2টি রাজধানী রয়েছে? যেটা জম্মু কাশ্মীর। 1867 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে কোন রাষ্ট্র কিনেছিল? আলাস্কা। বুঝতে পারছো এই 1867 সালটা কিরকম ইম্পর্টেন্ট? আমেরিকা রাশিয়ার কাছ থেকে কোন রাষ্ট্রটা কিনেছিল? আলাস্কা। দেখো বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর, এটা মনে রাখবে। হ্যাপম্যান কাপ কোন খেলায় যুক্ত? টেনিস। যেমন তোমার
অনেক রকম, যেরকম আমরা এর আগে পড়লাম না যে কোন খেলার সাথে কোন কাপটা যুক্ত, ওই রকমই দেখো একটা প্রশ্ন এখানে রয়েছে। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? দেখতে পাচ্ছ প্রশ্নটা, আমি যদি তোমাকে এখানে কোশ্চেন মার্কটা বাদ দিই, তুমি জাস্ট এইটুকুটা পড়ো, কি পড়লে? নবগঠিত তেলেঙ্গানা রাজ্য, তাই নবগঠিত রাজ্য কোনটা? তেলেঙ্গানা। একটু আগেই বললাম 2014 এটা এস্টাবলিশ হলো, যেটা হচ্ছে চন্দ্রশেখর রাও প্রথম মুখ্যমন্ত্রী। এটা কেন এতটা ইম্পর্টেন্ট? কারণ যেহেতু নবগঠিত রাজ্য, তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তিনি হচ্ছেন চন্দ্রশেখর রাও। এই দেখো, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন উপসাগর অবস্থিত? যেটা হচ্ছে মান্নার উপসাগর। আর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কে? যেটা হচ্ছে তোমার এই পক প্রণালী। এবার একটা প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় যে কোন দুই দেশের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই? মনে রাখবে ভারত এবং শ্রীলঙ্কা, ঠিক আছে, জলপথেই সীমানা। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? বলো। গুরু শিখর। বলো, কতবার পরীক্ষা এগুলো আসছে, বুঝতে পারছো প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট? কোন দেশের বৃহত্তম, এটা কোথায় রয়েছে বলো? রাজস্থান। কোন দেশের বৃহত্তম সমুদ্র সীমা রয়েছে? এটা হবে কানাডা, রাইট। কোন দেশের বৃহত্তম স্থলে সীমান্ত রয়েছে? যেটা হবে চীন, যেটা হবে চীন। এবার চীন যখনই বললাম, এখানে মনে রাখবে যে দেখো, লোক সংখ্যার বিচারে দেশে যদি বলতাম যে পৃথিবীর মধ্যে কোন দেশ প্রথম, তখন আগে ছিল চীন, বাট আমাদের ইন্ডিয়া কিন্তু এখন 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে, অ্যাপ্রক্স 141 কোটিতে রয়েছে চীন, আমাদের ইন্ডিয়া। তাই এখন জনসংখ্যার বিচারে আমাদের কিন্তু ভারতবর্ষ প্রথম স্থানে রয়েছে, চীন কিন্তু সেকেন্ড, রাইট। মায়ানমার, অর্থাৎ এর আগে নাম ছিল বার্মা, এর মুদ্রার নাম কি? এই যে বর্মিকেত, এটা মনে রাখো, এই যে বার্মা ওরিয়েন্টেডি। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সম্পর্কিত পরিবর্তন ঘটে? ট্রপোস্ফিয়ার। দ্যাট মিন্স কি জানো? এই প্রশ্নটা আমি কিভাবে মনে রেখেছি তোমাদের বলি। আচ্ছা, এই যে তোমাদের সাথে এইভাবে আমি কথাগুলো বলছি, যে মানে আমার মতন টিপসগুলো দিচ্ছি, এগুলো কেউ কিছু আবার অন্যভাবে নিও না, কারণ পড়াশোনা ওরিয়েন্টেড জিনিস। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এইভাবে মনে রাখলে আমাদেরও সুবিধা হতে পারে, দেন মনে রেখো, আদারওয়াইজ ওগুলোকে স্কিপ করে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাও, ঠিক আছে? দেখো, এই জায়গাটা আমি কিভাবে মনে রেখেছি। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সম্পর্কিত পরিবর্তন ঘটে? এটার মানেটা কি বলতো? মানে বায়ুমণ্ডলে কোন স্তরটার মধ্যে, যেরকম টপোস্ফিয়ার, আর্নস্ফিয়ার, ম্যাগনেস্ফিয়ার, ওজোন লেয়ার, এগুলো যে রয়েছে, এখানের মধ্যে কোথায় আমাদের এই আবহাওয়াটা তত্ত্ব ঘটে, মানে কখনো ঝড়, জল, বৃষ্টি, এরকম মধ্যে একটা চেঞ্জেস হয়। তো আমি এটাকে মনে রেখেছি ট্রপোস্ফিয়ার। কীভাবে জানো? টপ টপ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। টপ টপ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। এবার টপ টপ করে আবহাওয়াটা চেঞ্জ হলো, দ্যাট মিনস ট্রপোস্ফিয়ার হবে, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলি? শান্ত মণ্ডল, বুঝতে পারলে? এখানে কিন্তু জেট বিমানটা ওড়ে, আর এরোপ্লেন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার মানে শান্ত মণ্ডলে ওড়ে। ও নিচের লেয়ারে সব কিছু হবে, মানে ঝড় বৃষ্টি হবে, বাট ওখানে কিছু হবে না। আর এখানে আবহাওয়া কিন্তু একটা মারাত্মক চেঞ্জেস হয়। তো এই যে ট্রপোস্ফিয়ার, এখানে যে আমি এবার বললাম যে টপ টপ করে আবহাওয়াটা চেঞ্জ হয়, তাহলে আবহাওয়া ওরিয়েন্টেড যখন আমি কোশ্চেন দেখবো যে পরিবর্তন, আচ্ছা টপ টপ করে আবহাওয়া চেঞ্জ, এইভাবে আমি এক্সামে এগুলোকে মনে করি খুব তাড়াতাড়ি, বুঝতে পারলে? মানে এক্সামে বুঝতেই পারছো টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা জিকে পড়ে পড়ে উত্তর করলে তারপর ওএমআরে ফিল আপ, তো যতটা তাড়াতাড়ি মনে করতে পারবো সেটাই হচ্ছে আমাদের। আমি আজ সেই জন্য আমার মতন করে এরকম করি। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? দক্ষিণ চীন সাগর। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বৃহত্তম সাগর যেটাই হচ্ছে দক্ষিণ চীন সাগর, বুঝতে পারলে? 29 বছর বয়সে গৌতম বুদ্ধ কর্তৃক গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? যেটা হচ্ছে মহাপরিনিষ্কামন, বুঝতে পারলে? যে একটু আগে যেটা বললাম যে ধর্মচক্র প্রবর্তন, যেটা তিনি সারনাথে দিয়েছিলেন, ঠিক আছে। আর এটা মহাপরিনিষ্কামন, যেটা গৃহত্যাগ। এবার প্রশ্ন তোমাকে দিতে পারে যে কত বছর বয়সে, যেটা হচ্ছে 29 বছর বয়সে, রাইট। ভারতে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে কোন শীর্ষ সংস্থা? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। তোমাকে প্রশ্ন দিতে পারে এনডিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, বুঝতে পারলে? এবার দেখো, প্ল্যানিং কমিশন থেকে দুটো প্রশ্ন বলবো। প্ল্যানিং কমিশন থেকে অনেক রকম প্রশ্ন হয়, তো এটা তো আমি তোমাদের ইকোনমিক্সের যখন জিকে দেবো, তখন সেখানে প্ল্যানিং কমিশনটা একটা আলাদা ক্লাস দেবো, কারণ ওখান থেকে অনেক কোশ্চেন। দেখো, প্ল্যানিং কমিশন, যাকে বাংলায় বলবো আমরা পরিকল্পনা কমিশন, রাইট। এই পরিকল্পনা যেটা কমিশন, কি বলছি? পরিকল্পনা কমিশন, এটার কিন্তু অ্যাট প্রেজেন্ট যেটা চেঞ্জেস হয়ে এসেছে সেটা হচ্ছে নীতি আয়োগ। পরিকল্পনা কমিশন গঠন কখন হয়েছিল? 1950। আর আমাদের এই নীতি আয়োগ যেটা চেঞ্জেস এলো সেটা 2015 1 জানুয়ারি, বুঝতে পারলে? এই নীতি আয়োগের চেয়ারম্যানকে, চেয়ারপারসন যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী পদাধিকার, সেই যে পদে থাকবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী পদে যে থাকবে তিনি কিন্তু সেটা চেয়ারপারসন হবে। তাহলে এখন আমাদের প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টার বলবে নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদী, তাহলে তিনি হচ্ছেন চেয়ারপারসন, বুঝতে পারলে? এই নীতি আয়োগে। এবার এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে যে, তোমাকে যদি প্রশ্ন করি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা প্রথম, সেটা কখন হয়েছিল?
তুমি বলবে 1951 থেকে 1956। পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাই 5 বছরে গ্যাপ, তাহলে 51 থেকে 56 দেখো 5 বছরে গ্যাপ হচ্ছে। এবার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা কোন তত্ত্বের ওপর বেস করে হয়েছিল প্রশ্ন দেওয়া হয়, তখন কি উত্তর হবে জানো? হ্যামার ডোনাল্ড। এগুলো এক্সামে দেওয়া হয়, বুঝতে পারছো? মনে রেখো, হ্যামার ডোনাল্ড। এবার আমি যদি তোমাকে বলি যে দ্বিতীয় প্ল্যানিং কমিশন, সেকেন্ড প্ল্যানিং কমিশন, যেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সালটা কত বললাম? 1951 থেকে 56। তাহলে দ্বিতীয়টা যখন বলবো 56 থেকে শুরু করো, 5 বছর এগিয়ে যাও, তাহলে 1956 থেকে 61। আমরা এইভাবে মনে রাখবো, কোনো মুখস্থ করবো না। যেগুলো মুখস্থ করা সেগুলো করবো, বা যেগুলো আমরা বুঝে বুঝে মনে রাখতে পারবো সেটাকে সেইভাবেই রেখো, বুঝতে পারলে? তাহলে 56 থেকে 61। এবার সব ক্ষেত্রেই যে 5 বছর যাবে এমন না, যখন প্ল্যানিং কমিশনের ক্লাস দেবো বুঝতে পারবে, সেখানে হলি যেটাকে তোমার পরিকল্পনা ছুটির কাল, সেটা হয়তো 3 বছর ছিল, বুঝতে পারলে? এবার সেকেন্ড প্ল্যানিং কমিশন, যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা কোন তত্ত্বের উপর হয়েছিল? এটা হয়েছিল পিসি মহালানবিস, দ্যাট মিনস প্রশান্ত চন্দ্র মহালানবিস, বুঝতে পারলে? এই দুটো কোশ্চেন পরীক্ষাতে বারবার রিপিট হয়, যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা হ্যামার ডোনাল্ডের তত্ত্বানুযায়ী, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিসের তত্ত্বানুযায়ী, রাইট? নেক্সট কোশ্চেনে মুভ করছি। এগুলো তোমরা অবশ্যই নোট করো, কারণ এগুলো তোমরা বুঝতে পারবে পরীক্ষাতে কতটা এগুলো হেল্প করবে। ভারতের কোন রাজ্যের সাথে চীন, নেপাল, ভুটানের সীমান্ত রয়েছে? এটা সিকিম, বুঝতে পারছো, ওখানে তোমার চীন, নেপাল, ভুটান রয়েছে। নাথুলা পাস, এটা সিকিম। জোজিলা পাস হয়, তো এগুলো হিমালয়ের প্রশ্ন থেকে আসছে। তো হিমালয়ের একটা আলাদা ক্লাস দেবো, কেন? কারণ তোমাদের বলে রাখি, হিমালয় থেকে না অনেক কিছু কি পয়েন্টস আছে যেগুলো তোমাদের সাথে এইভাবে বলতে পারবো না, ওটা একটা আলাদা স্পেশালি ক্লাস দেবো। কারণ হিমালয় থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এই পাস ওরিয়েন্টেড, তারপর তোমার কোথায় কোন জায়গাটা রয়েছে, রাইট? যেমন ফলের ঝুড়ি তোমার হিমাচল প্রদেশকে বলে, তো ওগুলো সব ওখানে আছে। আমি তোমাদের একটা ক্লাস দেবো হিমালয়ের। 1912 সালে আল হিলাল সংবাদপত্রটা কে শুরু করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। প্রথমেই পড়লাম, শিক্ষা মন্ত্রী ছিলেন ভারতের, তাই তো? কার দরবারে মহান চিকিৎসক চরক ছিলেন? যেটা হবে কনিষ্ক। এটা পরীক্ষায় দেওয়া হয়, কনিষ্ক। ভারতে কাকে মেট্রো পুরুষ বলা হয়? শ্রীধরন। মেট্রো পুরুষ শ্রীধরন। আচ্ছা বলো তো, একটা প্রশ্ন করি, বলো উত্তরটা বলো কি হবে? আয়রন ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ লৌহ মানব কাকে বলা হয়? বলো কি করবে? বলবে সর্দার বল্লভভাই প্যাটেল, রাইট? যদি তোমাকে বলতাম যে বলো তো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, কি বলবে? তখন বলবে এপিজে আব্দুল কালাম, রাইট? দেখো নেক্সট কোশ্চেনটা দেখো কি দেওয়া হচ্ছে। ভারতে স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। যখন ভারত স্বাধীন হচ্ছে তখন কংগ্রেসের সভাপতি জে.বি. কৃপালিনী। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1916। আমাদের প্রশ্নটা কিরকম দেয় জানো? লখনৌ চুক্তি দিয়ে ডাইরেক্ট সালটা জানতে চাই, তখন 1916। এবার লখনৌ চুক্তি কংগ্রেস আর মুসলিম লীগ এদের মধ্যে হয়েছিল, বুঝতে পারছো? এইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে, তোমাকে ডাইরেক্ট যে একদম সোজা সাপটাভাবে দেবে এমন না। আর এখন পরীক্ষায় একটা জিনিস লক্ষ্য রাখবে, পরীক্ষার ইন্ডের কোশ্চেনসটার ইন্ডে একটু লক্ষ্য রাখবে, দেখবে অনেক সময় না দেওয়া থাকে। এবার প্রশ্নে না দেওয়া থাকা মানে কি জানো? আর উত্তরে যদি অল অফ দ্য অ্যাবাভ এইগুলো দেওয়া রাখার মানে তোমার যে ভেতরে কতটা নলেজ রয়েছে এটা এক্সামিনার চেক করে নেন। যদি অপশানে না দেওয়া থাকে তার মানে তোমাকে প্রত্যেকটা হ্যাঁ জানতে হবে, তবে তুমি না এর উত্তরটা পাচ্ছ। আবার অল অফ দিস মানে তুমি 3টে অপশান জানতো বলে ডি অপশানটা করতে পারছো অল অফ দ্য অ্যাবাভ, বুঝতে পারছো? তো এগুলো তোমাদেরকে খুব মন দিয়ে ভালো করে পড়ে মনে রাখতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। রিভিশন বারবার লাগে না, তুমি 2-1 বার দিলেই বুঝতে পারবে যে তোমার মোটামুটি অপশান তারপর তোমাকে অনেক হেল্প করবে, রাইট? তাহলে নেক্সট প্রশ্ন কি আছে? পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো আমি তখন বলেছিলাম যে মারাঠার এবং ওই আফগানদের মধ্যে, এভাবেই মনে রেখো। এটা আহমেদ শাহ আবদালি আছে। আরবিআই এর নিয়ম অনুযায়ী চেক অ্যান্ড ব্যাংক ড্রাফটের বৈধতা কতদিন? এটা হবে 3 মাস, রাইট? আরবিআই রিজার্ভ ব্যাংকের। দীর্ঘতম জাতীয় সড়ক এটা হবে NH4, NH7 যেটা বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত দীর্ঘতম, যেটা হচ্ছে NH7 বারাণসী থেকে। এটা বৃহত্তম হলে কি হয়? NH44, ঠিক আছে? মার্বেল একটি পরিবর্তিত ফর্ম বা রূপ, এটা কার? মানে যারা জানতে চাই যে মার্বেল এটা কার পরিবর্তিত রূপ, উত্তর হবে চুনা পাথর। এগুলো দেয় পরীক্ষায়। বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা আমি ইংলিশে বললাম যে ওয়ার্ল্ড বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা হচ্ছে তোমার এটা তোমার কি হবে? WTO, তাই না?
এটা হচ্ছে তোমার সুইজারল্যান্ডে জেনেভা। দেখতে পাচ্ছ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউ আর ও দিয়ে শেষ হবে, তার মানে সেটা ম্যাক্সিমাম কি হয় সুইজারল্যান্ডে জেনেভা উত্তরগুলো হয়, যেটা একটু আগে বললাম। যদি ইনকেস মনে না থাকে মনে রাখতে পারো। চৌরিচারা ঘটনার পর মহাত্মা গান্ধী কোন আন্দোলনে স্থগিত করেছিলেন? অসহযোগ আন্দোলন, এটা 1920 থেকে 22, রাইট। দেখো নেক্সট লটটা দেখো, কেরালার উপকূলকে কি বলা হয়? কেরালাই মালাবার উপকূল, এটা এক্সামে দেওয়া হয়। জেন তাবেস্তা কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ? পার্সিয়া বা যেটা পার্সি। আমাদের ভারতের রাষ্ট্রগান সবার প্রথমে গাওয়া হয় যেটা হচ্ছে 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশন, ঠিক আছে, কংগ্রেসের কলকাতা অধিবেশনে। মনে রাখো জলের রাসায়নিক নাম কি? প্রত্যেকে জানো H2O। প্রকৃতিতে পাওয়া কঠিনতম পদার্থ কোনটা? অবভিয়াসলি হীরা। হ্যাঁ, সব থেকে বৃহত্তম হীরাটার নাম কি বলো? কাল্লিকাত নুনাত, তাই না? সমুদ্রের জলে লবণের গড় পরিমাণ কত? মানে সমুদ্রের জলে লবণ যেটা আছে তার যেটা এভারেজ যে মানটা সেটা কত? যেটা হবে তোমার 3.5%, রাইট। জাতীয় উন্নয়ন পরিষদ, ওই যে ইংলিশে একটু আগে পড়লাম এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেটাই হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ। এর চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। তাহলে এখন কে আছে এই পদে? বলবে আমাদের নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 326। গ্রিক বীর মেসিডোনীয় রাজা আলেকজান্ডার ভারতে 326 আসেন। এখানে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরো রাজ্যের পুরুষ সাথে তোমার এই আলেকজান্ডারের, ঠিক আছে। দেখো ভারতের সংবিধান, একটা প্রশ্ন বলে রাখি, এটা মনে করছিলাম যে আলেকজান্ডার, আমি তোমাদের সাথে একটা কথা আগে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো ক্লাসটা করছো প্রত্যেককে একটা কথা বলি, আমি যে এই ক্লাসগুলো করছি আমি ডাইরেক্ট তোমাদের এইভাবে বলতে বলতেই আমার যেগুলো মনে আসছে আমি তোমাদেরকে বলে বলে যাচ্ছি, রাইট। আমার এমন কিছু না যে আমি কোথাও কোনোভাবে একটা নোটস করে রেখেছি, আমি ডাইরেক্ট ক্লাসগুলো করছি। কারণ দেখো আমি নিজেও প্রিপারেশন করছি, এবার সেই টাইমে আমি তোমাদের সাথে এই ক্লাসগুলো করছি। তো আমার যেগুলো মনে পড়ছে, আমার যেগুলো এই ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো মনে আসছে আমি সেগুলোকেই তোমাদের বলছি, বুঝতে পারলে? তো তোমরা এগুলো একটু নোটস করে নাও। দেখো এখন যেমন মনে পড়লো যে আলেকজান্ডার, এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হয় নিকনেম হিসাবে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলে? আলাউদ্দিন খিলজিকে, রাইট। আলাউদ্দিন খিলজি কিন্তু বাজার দর রেশনি ব্যবস্থা এগুলো চালু করেছেন। নেক্সট প্রশ্নে যাব, ভারতের সংবিধান প্রণীত হয় কত সময়? অর্থাৎ ভারতের সংবিধান প্রণীত হতে কত টাইম লেগেছিল? এটা হবে 2 বছর 11 মাস 18 দিন। দেখো নিয়ারেস্ট 3 বছরের কাছে। অনেক সময় প্রশ্নে দেওয়া হয় প্রায় 2 বছর, প্রায় 3 বছর, বুঝতে পারলে? কোন একটা এক্সামে পিওয়াইকিউতে দেখেছিলাম এই প্রশ্নটাই, যে এই দিনটা এই বছর 2 বছর 11 মাস 18 দিন দেওয়া ছিল না, সেখানে দেওয়া ছিল অ্যাপ্রক্স 3 ইয়ার, অ্যাপ্রক্স 2 ইয়ার, এরকম ছিল। তো তুমি যদি হিসেব অনুযায়ী দেখো এটা প্রায় 3 বছরের কাছে, তখন এরকম যদি অপশন পাও প্রায় 3 বছর উত্তর হবে, বোঝা গেল? দেখো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান? এটা তো বুঝতেই পারছো, মার্কিন আমাদের কোথাকার বলো? আমেরিকা সংবিধান। মৌলিক কর্তব্যগুলো দেখো, সংবিধানের কোন ধারার অধীনে রাজ্যপাল একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারে? এটা কত হবে? 356। এবার দেখো এগুলো জরুরি পরিষেবার মধ্যে পড়ছে। তো জরুরি পরিষেবা হয় কটা? 3টে। কিরকম? একটা হয় ন্যাশনাল এমার্জেন্সি, একটা হয় প্রেসিডেন্সিয়াল রুল, আর একটা হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবার যেটা ন্যাশনাল এমার্জেন্সি হয় সেটা হয় 352, প্রেসিডেন্সিয়াল রুল 356, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা 360। এবার দেখো কিভাবে মনে রাখবে, যখন তোমাকে বলবে ন্যাশনাল এমার্জেন্সি তখন সেটা হবে 352। দেখো 4 অ্যাড করো, 52 4 56, 356 কি হবে? প্রেসিডেন্সিয়াল রুল মানে স্টেট ওরিয়েন্টেড, এই দেখো রাজ্য। ফিনান্সিয়াল মানে অর্থ এই রিলেটেড, তখন হবে তোমার আরো 4 অ্যাড করো 360। তাহলে 352 356 360 কি হবে? ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল রুল অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি। বোঝা গেল? আমার সাথে ক্লাসগুলো করো, দেখো শুনে শুনেও অনেকটা মুখস্থ হয়ে যাবে। তোমরা একটু মন দিয়ে করো, দেখো ক্লাসগুলো শুনতে শুনতে অনেকটা রিভিশন হবে, মুখস্থর মতন হয়ে যাবে। প্রোটন কে আবিষ্কার করেছে? এটা হবে রাদারফোর্ড। আচ্ছা 3টে হয় কি কি বলতো? একটা হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো সরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কে করেছে? ইলেকট্রনটা কে করেছেন আবিষ্কার? বলবে জে থমসন। প্রোটন কে বলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন করেছে জে থমসন, প্রোটন করেছে রাদারফোর্ড, আর নিউট্রন করেছে স্যাডউইচ। এবার এই জায়গাটাই না আমার একটা কনফিউশন লাগে। কিরকম দেখো, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রোটন কে আবিষ্কার করেছে, রয়েছে যে প্রোটন কে আবিষ্কার করেছে, কিন্তু আমার মতে বলে এই প্রশ্নটা বলা উচিত ছিল যে প্রোটন কণাটা কে আবিষ্কার করে। যদি বলো কেন? কারণ আমি
আমাদের রাইজের বই থেকে যখন পড়েছিলাম সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন বা আমি আরও জিকে সেকশনে দেখেছি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন জে জে স্যামসন গোল্ডস্ট্যান্ড অ্যান্ড স্যাডউইচ, যেটা আমার মুখস্থ করা আছে, গোল্ডস্ট্যান্ড জে জে স্যামসন গোল্ডস্ট্যান্ড অ্যান্ড স্যাডউইচ। এবার ইলেকট্রন প্রোটন নিউট্রন পরপর ফেলে দাও, তাহলে ইলেকট্রনের জন্য জে জে স্যামসন, প্রোটনের জন্য কী হবে বলো গোল্ডস্ট্যান্ড, আর নিউট্রনের জন্য স্যাডউইচ। তো এই প্রোটন কণাটা বললে তখন রাদারফোর্ড উত্তর হওয়া উচিত, কারণ কোনো একটা আমি প্র্যাকটিস সেটে পেয়েছিলাম প্রোটন কণার আবিষ্কর্তাকে, তখন উত্তর হয়েছিল রাদারফোর্ড, সেখানে কিন্তু গোল্ডস্ট্যান্ড ছিল, উত্তরটা হয়নি। বুঝতে পারলে? তাহলে এই জায়গাগুলো মনে রাখবে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা তারাপুর, মহারাষ্ট্রে। শান্তিনিকেতন কে আবিষ্কার করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, 1921, তাই তো? এটা রিসেন্ট কিন্তু আমাদের ইউনেস্কোর আন্ডারে গিয়েছে, রাইট? এটা মনে রেখো। 1921 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছে। আর প্রথম ভারতীয় হিসেবে নোবেল পেয়েছেন 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর ফর গীতাঞ্জলি, রাইট? এবং সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর মহাত্মা গান্ধী যেরকম তার কাইজার-হিন্দ উপাধিটা ফিরিয়ে দিয়েছিলেন, সেই ম্যাচ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোন সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1969। 1969 এই সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমাদের প্রথম ভারতীয় হিসেবে কে পাচ্ছেন জানো? তিনি হচ্ছেন অমর্ত্য সেন। এবার অমর্ত্য সেন এই অর্থনীতিতে নোবেল পেয়েছেন, যেটা হচ্ছে 1998। 1998 কী হয়? আমাদের অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান। দেখো, দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু অমর্ত্য সেন লিখেছেন। আর অর্থনীতির জনক কিন্তু বলা হয় কাকে? অ্যাডাম স্মিথ, যিনি কিন্তু দ্য ওয়েলথ অফ নেশন এটা করে লিখেছেন, রাইট? এগুলো মনে রেখো, এই কি পয়েন্টসগুলো। আরেকবার বলি, অর্থনীতির জনক যদি বলে অ্যাডাম স্মিথ, যেটা হচ্ছে তোমার, আর আমাদের এই অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পাওয়া, যেটা হচ্ছে আমাদের অমর্ত্য সেন, দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া, রাইট? নেক্সট কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধ কর্তৃক ত্যাগের ঘটনাকে কি বলা হয়? মানে গৃহ কর্তৃক যে ঘটনাটা, সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। যেটা মহাপরিনির্বাণ, দ্যাট মিনস এটা গৌতম বুদ্ধ মানে ওনার যে প্রাণ যেটা ত্যাগ, এটাকে বলা হয় মহাপরিনির্বাণ। বুঝতে পারলে? যেরকম গৃহ ত্যাগটাকে বলছি মহাপরিনিষ্কামন, আমাদের যেটা বাণী প্রচার সারনাথে করছে সেটাকে আমরা যেরকম বললাম কি ধর্মচক্র প্রবর্তন, আর এটা ওনার যেটা যেটা বলতে পারো প্রাণ যেটা ত্যাগ করছেন, সেটাকে বলবো মহাপরিনির্বাণ। ঠিক আছে? কবে, কোথায় এবং কার রাজত্বে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 483, রাজগৃহে অজাতশত্রু, রাইট? এখানে আমি তোমাদের একটা লিঙ্ক করে দেবো, তোমরা যদি মনে রাখতে পারো আমার মতন করে রাখতে পারো, আদারওয়াইজ মনে যদি তোমাদের আছে আলাদা ব্যাপার। দেখো, 4টে সম্মেলন হয়েছিল বৌদ্ধদের, কি কি বলো তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবার আমার কাছে এখানে প্রশ্ন আছে, ধরো এই যে প্রথম বৌদ্ধ সম্মেলন, এবার আমি যদি তোমাকে বলি যে দ্বিতীয়টা বলো, তৃতীয়টা বলো, চতুর্থটাই বলো, তখন কি করবে? 4টে যদি মুখস্থ থাকে তাহলেই বলতে পারবে। তো আমি কিভাবে মনে রেখেছি একটু বলি তোমাদের। আমি মনে রেখেছি অকা অকা, আরেকবার বলি অকা অকা। কিরকম? অ ফর অজাতশত্রু, ক ফর কালাশোক। বুঝতে পারলে? অ ফর অজাতশত্রু, ক ফর কালাশোক। আবার যে অকা অকা আসছে সেটাকে, এটা হচ্ছে অশোক, আর একটা হবে কনিষ্ক। বুঝতে পারলে? তাহলে কি বললাম? অকা অকা, তাহলে অ ফর অজাতশত্রু, ক ফর কালাশোক, আবার অ আসছে, অ ফর হবে অশোক এবং ক ফর হবে কনিষ্ক। বুঝতে পারলে? এইভাবে আমরা মনে রাখবো। রাজকীয় বৈশালী পাটলিপুত্র এবং আমাদের রাজকীয় বৈশালী পাটলিপুত্র এবং যেটা একটা হয়েছিল কাশ্মীরে। ঠিক আছে? তো তোমাদের এই যে জিকের যে হিস্ট্রি সেকশনটা রয়েছে, এটা তোমাদের একটা ক্লাস দেবো, বিশেষ করে এই যে সম্মেলন যেগুলো জৈনদের সম্মেলন, ঠিক আছে, প্রথম বৌদ্ধ সঙ্গীত, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, এগুলো তোমাদের ক্লাস দেবো, তাতে করে তোমাদের এই জায়গাগুলো মনে থাকবে ভালো করে। তো আমি তোমাদের জাস্ট এটা বলতে চাইলাম যে অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক, অকা অকা, এইভাবে মনে রেখেছিল, তোমরাও চাইলে মনে রাখতে পারো। দেখো, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? এটা 6000°C। কোন মহাদেশে সাভানা তৃণভূমি রয়েছে? যেটা আফ্রিকা, মেনলি উত্তর আফ্রিকা। কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকরী হয়েছিল? যেটা 73তম 40 নম্বর আর্টিকেল, 1992। ঠিক আছে? আর এটাই যদি তোমার পঞ্চায়েত না বলে পৌরসভা বলে, তখন কিন্তু মনে রাখবে এটা 1992 থাকবে, এটা 1992 থাকে। এই যে 40 নম্বর যে ধারাটা দেখছো, এটা পঞ্চায়েতের, কিন্তু এটা যদি পৌরসভা বলে তখন এই জায়গাটা 1993 হয়ে যাবে। বুঝতে পারলে? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে দেবেন? যেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। কোন রাজ্যের লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা রয়েছে? যেটা হচ্ছে 80টা, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। এটা কেন ইম্পর্টেন্ট জানো? কারণ
উত্তরপ্রদেশে সব থেকে বেশি কিন্তু লোকসংখ্যার আসন সংখ্যা রয়েছে, বুঝতে পারলে, যেখানে 80টা সিট রয়েছে। আচ্ছা, এই জায়গাটা যদি কিছু মিস্টেক্স হয়ে থাকে তোমরা একটু চেক করে নিও, কারণ আমার কোথাও যেন মনে হচ্ছে এখানটায় কোনো মিস্টেক্স হলো। সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ যেটা 40 নম্বর আর্টিকেল, ঠিক আছে, 73তম 1992, বাট পৌরসভাটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো যেটা কি হবে, রাইট। কোন রাজ্যের লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা রয়েছে? করলাম এটা ইউপিতে। দেখো, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? যেটা হচ্ছে বৈশালীর কুন্দগ্রাম। কবে, কোথায় এবং কার সুরক্ষায় চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? ওই যে যেটা বললাম, এটা হবে কাশ্মীর, যেটা অশোকের সময় 98 এডিতে হয়েছিল, রাইট, যেটা কুণ্ডল বনে। নেক্সট যে স্লটটা এবং লাস্ট স্লট দেখে নাও। পৃথিবী তার অক্ষের ওপর কোন কোণে হেলে আছে? 23.12 হেলে আছে, রাইট। আর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? যেটা 21%। নাইট্রোজেনটা সব থেকে বেশি, আর বিরল গ্যাস বললে কি হয়? আর্গন হয়, তাই তো। আর কার্বন ডাইঅক্সাইড তো 0.03 সামথিং এরকম একটা ভ্যালু হবে, দেখবে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখানে রয়েছে 0.03%। ব্রড গেজ লাইনের প্রস্থ কত? 1.676। এখান থেকে 3টে প্রশ্ন হতে পারে। একটা হয় সরি, দেখো, একটা হয় ব্রড গেজ, একটা হয় মিটার গেজ, একটা হয় ন্যারো গেজ। ব্রড গেজ হলে হবে 1276, ঠিক আছে, 1676। একটা হয় ন্যারো গেজ, যেটা হয় 876, আর মিটার গেজ হলে 1000 মিটার, ঠিক আছে। তাহলে ব্রড গেজটা 1676, যেটা বড় হয়। এটা তোমার এই গেজ বলতে এই জায়গাটা, এই যে রেল লাইনটা থাকে না দিয়ে, এই যে এই সেক্টরগুলো, বুঝতে পারছো, এই যে ডিস্টেন্সটা, এটা একটা হয় ব্রড গেজ বিজি, একটা হয় এনজি, একটা হয় এমজি, রাইট। তো মিটার গেজেরটা তো 1000, বুঝতে পারছো, 1000 মিটার। আর এটা 1676 ব্রড গেজ, আর ন্যারোটা হয় সব থেকে ছোট, যেটা হচ্ছে তোমার 876, রাইট। দেখো, ভারতের বৃহত্তম পশু মেলা কোথায়? এটা বিহারের সোনপুরে হয়। 38তম সীমান্তরাল এইটা কোন দুটো দেশকে পৃথক করেছে? এটা নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া, তাহলে উত্তর এবং দক্ষিণ কোরিয়া হবে। অষ্টাধ্যায়ী কে লিখেছেন? এটা কি হবে? পাণিনির অষ্টাধ্যায়ী। বাল্বের ফিলামেন্ট, এটা টাংস্টেন দিয়ে তৈরি। কবে, কোথায়, কার আমলে তৃতীয় বৌদ্ধ পরিষদ হয়েছিল? দেখতে পাচ্ছ, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো হচ্ছে। 250-এ পাটলিপুত্রে, যেটা অশোকের রাজত্বকালে হয়েছিল, ঠিক আছে। ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ এবং কোন ভাষায় রচিত? এটা বৌদ্ধ ধর্মের, এবং এটা পালি, কারণ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থটা ত্রিপিটক। এর 3টে পাঠ, সুপ্ত, বিনয়, অভিধর্ম, তাই তো। ভারতীয়দের উপদ্বীপের নাম কি? দাক্ষিণাত্যের মালভূমি। আর দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? কোচিকে, তাই তো। গুজরাট থেকে গোয়া পর্যন্ত সমুদ্র উপকূলকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল, ঠিক আছে। আর গুজরাটের সব থেকে বৃহত্তম উপকূল রেখাটাও রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়টি দ্বীপ রয়েছে? 324টা দ্বীপ, বুঝতে পারলে। তাহলে টোটাল দ্বীপপুঞ্জ 324টা, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। 42 সাংবিধানিক সংশোধনী মাধ্যমে প্রস্তাবনায় কোন দুটি শব্দকে নিযুক্ত করা যায়? এটা একটা ধর্মনিরপেক্ষ আর একটা সমাজতন্ত্র। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা এক্সামে দেয়, কেন জানো? কারণ আমাদের 100 টাকার নোট এগুলোতে কিন্তু 500 টাকার নোট এগুলোতে সব আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু 1 টাকার নোট এটাতে কিন্তু সচিব, অর্থ মন্ত্রণালয়, মানে অর্থমন্ত্রক, এটা মনে রাখবে। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়কাল কত? 6 মাস। কতক্ষণ? 6 মাস। ঋতু সংহার, কুমার সংঘব, রঘুবংশম এগুলো কার রচনা? কালিদাস, যাকে আমরা ইন্ডিয়ার শেক্সপিয়ার বলে চিনি। অজন্তা, ইলোরা গুহা এগুলো কোথায় রয়েছে? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। মহাবলীপুরের রথ মন্দির, এটা পল্লব রাজা নরসিংহ বর্মন করেছেন, রাইট, পল্লব রাজা নরসিংহ বর্মন। ভারতের কত শতাংশ জমিতে বন রয়েছে? এটা হবে 19%। এখান থেকে প্রশ্ন দেয় যে ভারতের বনভূমির পরিমাণ সবথেকে কোথায় বেশি? এক্সামে কি কি প্রশ্ন হতে পারে দেখো, তখন উত্তর হবে মধ্যপ্রদেশ। বাট পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া হয় যে ভারতে বনভূমির শতকরা সব থেকে বেশি কোথায় রয়েছে, মানে পার্সেন্টেজে সবচেয়ে বেশি বনভূমিটা কোথায় রয়েছে, তখন উত্তর হবে কিন্তু মিজোরাম, বুঝতে পারলে। নর্মালি যদি জিজ্ঞেস করা হয় যে বেশি কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ, যেখানে কানাহা, কুনো ন্যাশনাল পার্কগুলো রয়েছে, যেখানে নামিবিয়া থেকে পিএম মোদি আমাদের চিতা ছেড়েছেন, টোটাল 20টা চিতা। প্রজেক্ট টাইগার, যেটা 1973 সাল, তাই তো। আর আমাদের এই যেটা তোমার মিজোরাম, পার্সেন্টেজের দিক থেকে বনভূমির পরিমাণটা সব থেকে বেশি রয়েছে, মনে থাকবে। দেখো, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? নৈনিতালের কাছে, উত্তরাখণ্ড। এই জিম করবেট প্রথম জাতীয় উদ্যান। এই জিম করবেট, এটা মনে রাখবে, ইনি একজন শিকারী ছিলেন, এনার নাম অনুসারে এই উত্তরাখণ্ডের এটা নাম রাখা হয়েছে। বার্ডি, ইগল, বগি, পার, টি, হোল ইন বন, এই দেখো টি, বুঝতে পারলে, আমি বলছিলাম না টি, এগুলো কোন খেলায় যুক্ত? অবভিয়াসলি, তাহলে কি উত্তর হবে? গল্ফ খেলা।
গল্ফ খেলার মাঠটাকে কি বলা হয় যেন? কোর্স বলা হয়। যেমন বেসবল খেলার মাঠকে বলা হয়, প্লেগ্রাউন্ডটার নাম হচ্ছে ডায়মন্ড। গল্ফ খেলার মাঠটাকে কি বলবো? কোর্স বলবো। বক্সিং খেলার যেরকম তোমার রিং। প্রশ্ন দেয়া হয় যে তোমার নকআউট খেলাটা কোন খেলায় যুক্ত? নকআউট কথাটা কোন খেলায় যুক্ত? বক্সিং। বুঝতে পারছো? চেকমেট, চেক এগুলো যেমন তোমার দাবা, চেস খেলায় যুক্ত। সম্বর হ্রদ যেখানে লবণ তৈরি হয়, এটা রাজস্থান। কোথায়? রাজস্থানে। দাস বংশের কোন শাসক পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান? যেটা আমি বললাম, কুতুবুদ্দিন আইবক। একটু আগে তোমাদের দেখবে কোনো একটা প্রশ্নে বলেছি। গীত গোবিন্দ কে লিখেছেন? জয়দেব। ইনি তো লক্ষণ সেনের সভাপতি। কোন রাজবংশের শাসকরা খাজুরাহর মন্দির নির্মাণ করেছিলেন? যেটা হচ্ছে চান্দেল। তাহলে চান্দেল এরা কি করেছিল? এই রাজবংশের শাসকরা খাজুরাহর মন্দিরটা নির্মাণ করেছিলেন। তো আজকে এই পর্যন্তই ছিল ক্লাসটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ক্লাসে অনেক ডিস্টার্ব হয়েছে বুঝতে পারছি, কেসেছি কারণ শরীর খারাপ, বুঝতেই পারছো, ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ আমি তোমাদের সাথে ডাইরেক্ট ক্লাসটা নিচ্ছি, যেখানে আমার যেগুলো ওই ওরিয়েন্টেড কোশ্চেন্স আসছে মনে, আমি সেগুলোই তোমাদের সাথে বলছি, কি পয়েন্টসগুলো তুলে ধরার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ক্লাসে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে নেক্সট ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যাও। আমার এখান থেকে তোমরা ম্যাথামেটিক্স, রিজনিং, তার পাশাপাশি জিকে, রেলের পিওয়াইকিউ, তার পাশাপাশি পিএসসি মিসলেনিয়াস, এটার পুরো পিওয়াইকিউটা সলভ করা আছে। যে ট্রেনের অঙ্কটা, যেটা হয়তো অনেকের প্রবলেম হয়েছে, সেটার জন্য আলাদা একটা ট্রেনের অঙ্ক আমি অন্যভাবে করে একটু ডিটেলস অ্যানালাইসিস করেছি, রাইট? তো সমস্ত ক্লাসই এখানে পাবে। ক্লাসগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট হেল্পফুল হবে। তো তোমরা চ্যানেলে নতুনবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশনস করো। ভালো থেকো। টাটা।